ম্যাথমেটিক্স পার্টে পাস করার জন্য ইন্ডিভিজুয়ালি ন্যূনতম একটা বার সেট করে দিয়েছে। 20 মার্কের যে রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেনটা আসবে, সেখানে একজন লিখিত পরীক্ষার প্রার্থীর মিনিমাম 8 নাম্বার পেতে হবে। কোনো প্রার্থী যদি 8 নাম্বার পেতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সে কিন্তু কমপ্লিট এক্সামটাতেই ফেল। অন্যান্য জায়গায় কত ভালো করলো সেটা কিন্তু কোনো ম্যাটার করবে না। তো যদিও এবারই এটা প্রথম ইন্ট্রোডিউস করা হলো, তারপরও আসলে ওভারঅল এক্সামে ফেল করুক বা না করুক, দিন শেষে একজন জব প্রার্থী, জব প্রত্যাশী, ব্যাংক জব প্রত্যাশী বলুন আর বিসিএস লিখিত পরীক্ষার প্রত্যাশী বলুন না কেন, রিডিং কম্প্রিহেনশন পার্টটা খুব ভাইটাল একটা পার্ট। এই পার্টটাকে আমি সবসময় বলি যে জবের বা ইংলিশ পার্টের ডার্ক হর্স। ডার্ক হর্স হচ্ছে, একে কেউ আসলে আমরা ফেভারিট তকমা কখনোই দেই না, খুব বেশি অ্যাটেনশনও দেই না। আমি বরাবরই বলি সে অনেক সময় খুব কি বলবো আসলে অবহেলিত শিশু বা অবহেলিত, ধরেন 2 ভাই 3 ভাইয়ের একটা পরিবার, এই 4 জন বা 5 জন ভাইয়ের মধ্যে প্যারেন্টসরা দেখা যায় সবাইকে সেম ভাবে কিন্তু তারা ট্রিট করেন না। সেই অবহেলিত শিশুটার মতো এটা থাকে। এটার পেছনে আমাদের খুব সস্তা একটা চিন্তা ভাবনা আসলে জড়িত। সেই সস্তা চিন্তা ভাবনাটা হচ্ছে, আমাদের মাঝে অনেকেই আমরা ভাবি যে রিডিং কম্প্রিহেনশন আসলে আমাদের পড়ার কি আছে, প্যাসেজের মধ্যেই তো উত্তর লুকিয়ে আছে, তো সেই উত্তরটা করে দিলেই তো আমাদের কাজটা হয়ে গেল। তো আদতে রিয়েলিটিটা কিন্তু এরকম না, রিয়েলিটিটা একটু ডিফারেন্ট। কারণ রিডিং কম্প্রিহেনশন, আপনি একজন স্টুডেন্ট একটা রিটেন এক্সামে, যদি আমি ব্যাংকের কথা বলি প্রথমে, ব্যাংকের ম্যাথমেটিক্যাল পার্টে সে যতটুকু সময় আসলে সে ব্যয় করে, রিডিং কম্প্রিহেনশন পার্টে ভালো করার জন্য তার 10 ভাগের 1 ভাগ সময়ও সাধারণত একজন প্রার্থী ব্যয় করে না। কিন্তু দেখুন, ম্যাথমেটিক্সের যে মার্কসটা থাকে তার কাছাকাছি পরিমাণ একটা মার্কস কিন্তু রিডিং কম্প্রিহেনশনে থাকে, প্রায় 70-80%, কখনো সমপরিমাণ মার্কসই থাকে। এখন ম্যাথের মতো, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম যে কি একদম ছাক্কা মার্ক, এই রিডিং কম্প্রিহেনশন অংশ আসলে এরকম ছাক্কা মার্ক পাওয়া সম্ভব যদি আমাদের কিছু স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজিস গুলো যদি আমাদের আসলে জানা থাকে। তো সেই জায়গাটা থেকে আসলে আমরা আজকে খুব শর্ট বাট কম্প্যাক্ট একটা সেশন কন্ডাক্ট করার চেষ্টা করব, যে সেশনটা করলে যারা আগামী পরশুদিন রিটেন এক্সামে পার্টিসিপেট করবেন, আপনারা তো আছেনই, এর পাশাপাশি ধরুন 46তম বিসিএস লিখিত পরীক্ষায় যে সকল ভাই বোন আমার অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারাও বেশ ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবেন। কারণ বিসিএস লিখিত পরীক্ষাতেও কিন্তু রিডিং কম্প্রিহেনশনের কোয়েশ্চেন অ্যান্সারে কত মার্ক থাকে, 30 মার্কস কিন্তু থাকে। তো সেই জায়গার উপর ভিত্তি করে আমরা বলতে পারি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে একটা লুক্রেটিভ জব যদি আপনি পেতে চান, রিডিং কম্প্রিহেনশন পার্টে আপনাকে ভালো উত্তর করতে পারতে হবে। এবং সেটার জন্য স্পেসিফিক কিছু নিয়ম যদি আমরা নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের মূল কি বলবো আসলে কাজটা কিন্তু হয়ে যাবে। আমাদের স্ক্রলে বোধহয় হটলাইন নাম্বারটা যায়নি, হ্যাঁ, হটলাইন নাম্বারটা ওখানে বোধহয় একটা গ্যাপ আছে। তো যারা আসলে লাইভে জয়েন করেছেন, যেহেতু আমাদের খুবই নতুন একটা পেজ, আমরা খুব সাম্প্রতিক সময় আমরা কাজটা করা শুরু করেছি, তো কাইন্ডলি যারা জয়েন করেছেন, লাইভটা দেখছেন, যারা অ্যাটেন্টিভ স্টুডেন্টস, আসলে আমাকে একটু জানাবেন অডিওটা ক্লিয়ার আছে কিনা। ভিজুয়ালসটা ক্লিয়ার, এটা আমি দেখতেই পাচ্ছি, অডিওটা ক্লিয়ার আছে কিনা এটুকু আমাদেরকে একটু জানাবেন আপনারা, ঠিক আছে? স্পেশালি যারা গতকালকে ক্লাস করেছেন, তাদের অনেকেই তো আজকে জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। তো একটু আমাকে কাইন্ডলি জানিয়ে দিবেন যে আপনি অডিওটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে, এই হেল্পটুকু শুধু আমাকে একটু করুন, দেন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। যেহেতু মাগরিবের নামাজের ওয়াক্ত, অনেকে হয়তো একটু নামাজ পড়ছেন বা নামাজ পড়ে এসেছেন, তো একটু কাইন্ডলি জানাবেন অডিওটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমাকে এটা কনফার্ম করলে আমি মূল কন্টেন্টে প্রবেশ করব, ঠিক আছে? হ্যাঁ, রক্তিম তালুকদার বলেছেন। আর আবার বলছি, গতকালকেও বলেছি, আমরা প্রত্যেকেই রেশনাল বিং। সো আমি এই প্ল্যাটফর্মে নতুন করে কাজ শুরু করেছি, কালকে ক্লাস আমি ক্লিয়ার করেছি ভাই আমার মেইন অবজেক্টিভ কি বা পারপাস কি। সো আপনারা কাইন্ডলি যারা ক্লাসগুলো করছেন, কালকেও যারা করেছেন, যারা অ্যাকচুয়ালি ফিল করছেন, যদি মনে হয় যে না মানে আপনি এটা দ্বারা বেনিফিটেড হয়েছেন ক্লাসটা করে কোনো না কোনোভাবে, 1% যদি বেনিফিটেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে সেশনটা একটু শেয়ার করে দিবেন। তো আমাদের সাথে যারা জয়েন করেছেন, আমি কর্ডিয়ালি রিকোয়েস্ট করছি আপনি আসলে আমাদের লাইফটা একটু শেয়ার করে দিন। সেই ক্ষেত্রে আমরা মোটিভেটেড হব, আরও অধিক সংখ্যক পার্টিসিপেন্টের কাছে আমরা পৌঁছাবো। যেহেতু আমরা নতুন শুরু করেছি, তো আমাদের এখন আসলে অধিক সংখ্যক জব প্রার্থীদের কাছে রিচ করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি একটু শেয়ার করে আমাদের এই হেল্পটা আসলে করতে পারেন, দেন আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। এবং যারা এই ক্লাসটার রেকর্ড ভার্সনটা দেখছেন, ফেসবুকেই দেখেন বা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যদিও এটা 5ই জুলাই 2024 সালে অনুষ্ঠিতব্য একটা পরীক্ষাকে টার্গেট করে একটা ওভারঅল আউটলাইন ক্লাস, তারপরও
রিডিং কম্প্রেনশনটা আপনি যখনই যে কোনো জব এক্সাম অ্যান্সার করতে যাবেন, এই ক্লাসটায় আমি খুব বেশি সময় নিব না, হয়তো 1 আওয়ার টাইম আমার সর্বোচ্চ যেতে পারে। এই 1 ঘন্টা সময় যদি আপনি এখানে ব্যয় করেন, আপনি আজকের দিনে আপনার যতটুকু ধারণা আছে এই ধারণাটুকু নিয়েই আপনি অনেক ভালো একটা অ্যান্সার আপনি করে আসতে পারবেন। এটুকু কমিটমেন্ট আমি আপনাদের কাছে করতে পারি, ঠিক আছে? সো উইদাউট ফার্দার এডু, আমার ফোকাস রাইটিং এর নেক্সট ব্যাচ, আমার ফোকাস রাইটিং এর নেক্সট ব্যাচ ভাই আমরা আগামী সপ্তাহে শুরু করব। ব্যাচ সংক্রান্ত ডিটেইলস আপনারা আগামী পরশু দিনের মধ্যে জেনে যাবেন। 5 তারিখ পরীক্ষা, এই জন্য আমি 5 তারিখেই আমি আসলে পুরোপুরি আমার নতুন ব্যাচটা ঘোষণা করব। ফোকাস রাইটিং আমাদের যে নতুন ব্যাচটা আসবে, এই ব্যাচটা আমরা 2টো মডিউলে রান করব, বেসিক এবং অ্যাডভান্স। আমাদের বেসিক কিছু ক্লাসেস থাকবে, যে ক্লাসগুলোতে আমরা ইংলিশ সেন্টেন্স মেকিং এর যে বেসিক স্কিলগুলো প্রয়োজন, আমরা অনেকাংশেই দেখি অনেক জব প্রার্থীদের সেই স্কিলটা থাকে না। সেন্টেন্স ফর্মেশনের জন্য যে বেসিক গ্রামারটুকু জানতে হয়, যে পার্টস অফ স্পিচগুলো জানতে হয়, যে অর্ডারগুলো জানতে হয়, এই জিনিসগুলোকে আমরা জব সেক্টরে যে রাইটিং আসে ওই ধরনের বাক্যের উদাহরণ দিয়ে আমরা বেসিক রাইটিং শেখাবো। তারপর তো অ্যাডভান্স মডিউলে জবের জন্য যতগুলো কন্টেন্ট আছে এগুলো আমরা সাজাবোই। এখন এটা আপনাদের জন্য মানে একবারে এনরোল হওয়া বাধ্যতামূলক না। যারা মনে করেন যে না আপনার বেসিক রাইটিং স্কিল ভালো, আপনি সরাসরি আমাদের অ্যাডভান্স মডিউলে আসতে পারবেন। আর যারা আসলে বেসিক রাইটিং স্কিলটা দুর্বল আপনি ফিল করছেন, আপনি আসলে আমাদের বেসিক এবং অ্যাডভান্সের যে কম্বোটা যেটা আছে, আপনি আমাদের ফুল কোর্সটাতে আপনি আসবেন, ঠিক আছে? এছাড়াও ম্যাথমেটিক্সের সকল ধরনের জব এক্সামের ম্যাথমেটিক্সের জন্য প্রিলি রিটেন সব কম্বাইন্ড একটা ওয়ান স্টপ সলিউশন, একটা অলরাউন্ডার কোর্স আমরা আনবো। আমরা 2টো কোর্স লঞ্চ করব, আমাদের রিটেন ইনিশিয়ালি আমাদের রিটেন কোর্স, এবং এই মাসে আমাদের 2টো কোর্স আসবে। একটা হচ্ছে আমাদের ফোকাস রাইটিং বেসিক টু অ্যাডভান্সড কোর্স যেটা, এবং সকল জবের জন্য ব্যাংক বিশেষ সকল জবের প্রত্যেকটা টাইপ এক এক সময় এক একটা টাইপ পরীক্ষার সিলেবাসে আসবে, নতুন করে করে আমরা পড়বো, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? একদম যা পড়বো আমরা একবারে পড়ে যাব। সো আমাদের ফোকাস রাইটিং এর একদম অলরাউন্ড সলিউশন একটা কোর্স, বেসিক টু অ্যাডভান্স। যারা বেসিক রাইটিং পারেন না তারা বেসিক অ্যাডভান্স ফুল কোর্সে এনরোল হবেন। যাদের বেসিক রাইটিং ভালো আছে তাদের বেসিক ক্লাসেস আপনার দরকার না, আপনি শুধু অ্যাডভান্স মডিউলটা অ্যাড হবেন। এটা হচ্ছে আমাদের একটা কোর্স। আর একটা কোর্স এই মাসে আমাদের আসবে, সেটা হচ্ছে আমাদের ম্যাথ অলরাউন্ডার কোর্স, মানে জব ম্যাথ অলরাউন্ডার কোর্স। এখানে একটা কোর্সই আমরা বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, ওই পেট্রো বাংলা সকল পরীক্ষার জবের যত ম্যাথ আছে আমরা একটা কোর্সের ভিতরে নিয়ে আসবো। ধরেন আজকে আপনাদের প্রফিট লসের ক্লাস হচ্ছে, এই প্রফিট লসের ক্লাসের আগে থিওরি বুঝবেন, দেন এটার ধরেন প্রাইমারির পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায় বা পিএসসি কর্তৃক গৃহীত যে পরীক্ষাগুলোতে যে প্রশ্ন হয় প্রিলি, সেই প্রিলির অঙ্কগুলো করবেন। দেন এই সংস্থাগুলার বা এই প্রতিষ্ঠানগুলার নিয়ে লিখিত পরীক্ষার প্রশ্ন করবেন যদি প্রাসঙ্গিক থাকে। এরপর ব্যাংকের গুলা করবেন বা আইবিএর গুলা করবেন প্রিলি, তারপর আবার রিটার্ন করবেন। অর্থাৎ আমরা একটা অল আউট কোর্স আসলে রাখবো ম্যাথের জন্য। এই 2টা কোর্স আমাদের এই মাসে আসবে, এবং এই মাসের শেষ নাগাদ আমরা আমাদের ইংলিশের প্রিলিমিনারির যে কোর্সটা আছে, 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং আপকামিং বাংলাদেশ ব্যাংকের এডি এবং 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার পরীক্ষাকে টার্গেট রেখে আমরা একদম বিসিএস এবং ব্যাংকের কম্বাইন্ড ইংলিশ প্রিলিমিনারি, ইংলিশ অলরাউন্ডার কোর্স আমরা ছাড়বো। এটা আমাদের এই মাসের শেষ ভাগে ঘোষণা পাবেন। এই মাসে আমাদের 2টো কোর্স আসবে, যারা আগ্রহী জানতে চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যে দিচ্ছি, ঠিক আছে? এনিওয়েজ, হাফিজ আল আসাদ দেশ, প্রিলিমিনারি প্রিপারেশনের সাথে আমাদের ব্যাংকের রিটেন প্রিপারেশনের কোনো আসলে ওইভাবে রিলেশনশিপ নেই, ঠিক আছে? এনিওয়েজ, তাহলে আমরা শুরু করি উইদাউট ফার্দার এডু। যেহেতু 5 তারিখের এক্সাম আমাদের টার্গেট, অনেকেই লাইভে জয়েন করেছেন, একটু রিকোয়েস্ট করছি কাইন্ডলি আপনারা আসলে, আমি আগেই বলছি এখানে আপনাদের কাছ থেকে ফেক মানে আসলে আমি কোনো মোটিভেশন যেমন কখনো দেই না, দিবও না, নিজের স্বার্থের কথাই বললাম। যেহেতু আমরা রিসেন্টলি স্টার্ট করেছি, ভেরি রিসেন্টলি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে একটু শেয়ার করেন, আমরা যদি অধিক সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারি, এটা কিন্তু অটোমেটিক আমাদের মোটিভেট করবে এরকম আরও কন্টেন্ট আপনাদের সামনে আসতে, ঠিক আছে? আগামীকাল আমরা আর্গুমেন্ট রাইটিং নিয়ে ক্লাস করব। চেয়েছিলাম একবারে 2টো কন্টেন্ট দেখাতে, বাট এটা একটু ক্লামজি হয়ে যায়। আগামীকাল আমি আর্গুমেন্ট রাইটিং এর একটা বেসিক স্ট্রাকচার নিয়ে আরেকটা ক্লাস আপনাদের নিব। 5 তারিখের পর বা 6 তারিখ হয়তো ম্যাথের আপনারা ক্লাস পাবেন, ডেমো ক্লাস পাবেন, আমরা ম্যাথের ক্লাসগুলো কিভাবে নিব। সো আমরা মোটামুটি আপনাদের সাথেই থাকবো, এবং আমাদের নতুন ব্যাচের ক্লাস এই সপ্তাহে আগামী পরশু দিন আপনারা আমাদের 2টো ব্যাচের আপনারা অ্যানাউন্সমেন্ট আপনারা পাবেন। হ্যাঁ, এবং যারা ফার্স্ট বার্ড বা ফার্স্ট মুভার যারা, তাদের জন্য তো অবশ্যই বেশ লুক্রেটিভ ডিল থাকবে, তবে খুব বেশি লুক্রেটিভ না, কারণ এইখানে আসলে মেইন রিসোর্স পার্সন যে 2টো কোর্সের কথা বললাম, 2টো কোর্সেরই যাবতীয় ক্লাস আসলে আমি নিজে একা কন্ডাক্ট করব। সকল কন্টেন্ট ডেভেলপমেন্ট, আপনাদেরকে পিডিএফ সাপোর্ট বা রিসোর্স সাপোর্ট সব কিছু আমি দেবো।
তো আমি নিজে একজন ব্যক্তিগতভাবে আমার প্রোফাইল আপনারা জানেন, সবকিছু আমি দেখবো। সো এখানে এবং আমি কখনোই এক ব্যাচে 200-300 লোক নিয়ে আমি আসলে ব্যাচ রান করি না, আমার ওটা টার্গেটও না। খুব মিনিমাম সংখ্যক স্টুডেন্টদের নিয়ে কাজ করব এবং একটা রিজনেবল ফি থাকবে, রেশনাল ফি থাকবে। ফিটা খুব বেশি কম, অ্যাবসার্ড লেভেলে কমও থাকবে না, আবার অ্যাবসার্ড লেভেলে বেশিও থাকবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা ভাই। কোর্স ডিসকাউন্ট ওইভাবে হয়তো খুব বেশি আমি দিতে পারবো না আমার জায়গা থেকে, আপনাদের সাথে ফেক গেম খেলতে পারবো না। হ্যাঁ, কোর্স ফি চাবো 5,000, দেখেন 60% ডিসকাউন্ট দিয়ে 2,000, এটা আমি বলতে পারবো না। যা ফি সেইটা। এখানে যারা শুরুর দিকে আসবেন তাদের জন্য হয়তো একটা নমিনাল একটা ডিসকাউন্ট থাকবে, বাকিটা এটা। কারণ ভাই আমি মানে খুব কম্প্যাক্ট, কারণ আমার যদি এখানে আমার পারপাস যদি এখানে থেকে সার্ভ না হয়, সেক্ষেত্রে আমার মোটিভেশন এখানে থাকবে না, কন্টিনিউয়াস মোটিভেশনটা, ঠিক আছে? তো আসেন, অনেক কথা বলেছি, শুরু করি আমরা এখন। সো যারা আসলে আরো পরীক্ষা দিচ্ছেন, আপনারা আরো কি টাইপের ক্লাসের ফ্রি কন্টেন্ট চান, আপনারা কিন্তু আমাদের এই লাইভে কমেন্ট করতে পারেন, বা যারা ইউটিউবে আপনারা দেখছেন বা ইউটিউবে দেখবেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কমেন্ট লিভ করে যেতে পারেন যে আপনি আসলে আরো কোন কোন কন্টেন্ট নিয়ে আপনাদের কনফিউশন আছে। বিসিএস, ব্যাংক জব, যে কোনো জব এক্সামের যে কোনো কন্টেন্ট নিয়ে আপনার কনফিউশন আছে যেটা আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারছেন না, প্লিজ জাস্ট লেট মি নো। আমি যদি দেখি অনেক সংখ্যক প্রার্থীর ওই কন্টেন্ট নিয়ে আগ্রহ আছে, আমি ওটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি প্রোভাইড করব। হ্যাঁ, আপনার মনে হতে পারে না স্যার ব্যাংকের চয়েস লিস্ট নিয়ে আমার একটু ভিডিও দরকার, আপনি বলেন, আমি দিব। আপনার যদি মনে হয় যে না আসলে আমি এডির জন্য পড়বো না কি পড়বো, আমার বয়স 29 বছর, আপনি যে কোনো কন্টেন্ট, আপনি জ্যামিতিক কতটুকু পড়বেন না পড়বেন, আপনি গ্রামারের জন্য কোন কন্টেন্টটুকু 2 সাবজেক্টেই কাজে লাগবে, বাংলাটা কিভাবে আপনি শুরু করবেন, জিকে কতটুকু পড়বেন, যে কোনো কোয়েরি ভাই, ইউ ক্যান লিভ ইউর কোয়েশ্চেন্স ইন দ্য কমেন্ট বক্স। ওকে, সো এনিওয়েজ, অনেক কিছু বলেছি, এখন আবার বলতে পারি ভাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন, করলে কি হবে, আপনি এখানে কমেন্ট করলে আমার এনগেজমেন্টটা বাড়বে আর কি, এই আর কি ভাই। তো চাইলে কে কোথা থেকে দেখতেছেন এই গোমর ফাঁস করার দরকার নাই, মানে আপনি ইন্টারাক্ট করেন, যা জানতে চাচ্ছেন এখানে লিখেন, কোনো কমেন্ট থাকলে করতে পারেন, যদি গঠনমূলক সমালোচনা থাকে সেটাও করতে পারেন, ইটস ওকে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা কমপ্লিটলি আমার মানে আমার প্ল্যাটফর্ম। তো এখানে আমি জব এনথুজিয়াস্টদের সাথে আমার নিজের চাকরি পাওয়ার অভিজ্ঞতা, গত 7 বছর ধরে পড়ানোর অভিজ্ঞতার মিশেলে আমার বেস্ট আউটপুটটা এখানে আমি দিব, কারণ দিস ইজ দ্য লাস্ট মাইল, দ্য লাস্ট ড্যান্স। কারণ এখান থেকে আসলে আর কোথাও মুভমেন্টের সুযোগ নাই, কারণ উইদিন নো টাইম আমি সার্ভিসে জয়েন করতে যাচ্ছি। এনিওয়েজ, সো আসছি। প্রথম কথা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের আমাদের স্ট্র্যাটেজি 101। স্ট্র্যাটেজি 101, 101 দিয়ে আসলে কি বোঝাচ্ছি? আপনারা যারা আমার ক্লাস করেছেন পূর্ববর্তী সময়, আপনারা জানেন আমি খুব একদম মাইনুট কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু ডিটেলস আছে, এই ডিটেলসগুলোর প্রতি আমি খুব বেশি প্রায়োরিটি দেই। এই কারণ কি? কারণ আমি বিশ্বাস করি আপনি একজন পরীক্ষার্থী, সো আপনি আমার মন গড়া, আমি এখানে বসে রিল্যাক্সড হয়ে পড়াচ্ছি, একটা প্রশ্নের উত্তর লিখছি, আর আপনি পরীক্ষার হলে ওই প্রেশার কুকার সিচুয়েশনে আপনি যখন একটা উত্তর লিখবেন, এই দুইটা পরিবেশ ভাই সেম না। তো আমার জন্য এখানে যা বলা সম্ভব, আমি একটা নোট দেখে দেখে যা লিখে দিতে পারি, সেইটা কিন্তু আলটিমেটলি আপনি পরীক্ষার হলে এক্সিকিউট করতে পারবেন না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি, আপনাকে মূলত যেটা করতে হবে, পরীক্ষার্থীর মাইন্ডসেট নিয়ে শুরু করতে হবে। সো প্রথমে স্ট্র্যাটেজি 101 দ্বারা আমরা বোঝাই একদম ফান্ডামেন্টাল, বেসিক। আপনি যখন কোন একটা অনার্স লেভেলে ভর্তি হয়েছেন, প্রথম কোর্স 101 দিয়ে সবচেয়ে প্রাথমিক কোর্সটা থাকে, তাই না? তো প্রাথমিক কৌশলগুলো কি? প্রাথমিক কৌশল হচ্ছে আপনার কাজ হচ্ছে চারটা কাজ সম্পর্কে আপনার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। প্রথম টাস্কটা কি আপনার? দেখেন, প্রথম টাস্ক হচ্ছে, আমি এটা ব্যাংক রিটেনের প্রেক্ষিতে লিখেছি, বিসিএস রিটেন যারা দিবেন তাদের জন্য হিসাবটা একটু আলাদা। ফোকাসের জন্য একটা ফ্রি ক্লাস, হ্যাঁ শান্ত সৈনিক ভাই, ফোকাসের ফ্রি ক্লাস আপনারা পাবেন, ঠিক আছে? কোনোভাবেই ক্লাস না করে আপনি ভর্তি হবেন না। এবং আমি যে কোর্সটা আসলে লঞ্চ করবো, আমার কোর্সে যে কোনো প্রার্থী যখন ভর্তি হবে, ভর্তি হয়ে পরবর্তী আমি আপনাদের 3টা ওয়ার্কডে দিব। 3টা ওয়ার্কডে দিব বলতে হচ্ছে মিনিমাম আপনি 2টা ক্লাস, ভর্তি হয়ে গেছেন, ভর্তি হয়ে আপনি আর 2টা ক্লাস করছেন, ক্লাস করার পর আপনার মনে হয়েছে 3 দিন সময় পাবেন আপনি, হ্যাঁ 2 দিন আপনি রেকর্ডেড ক্লাস করছেন বা একটা ক্লাস করছেন, 2টা ক্লাস করছেন, করে আপনার মনে হচ্ছে যে না এই ক্লাসটা ভ্যালু এডিং না, ক্লাস করে আপনার কোনো উপকার হচ্ছে না, 3 দিন 72 ঘন্টা সময় থাকবে ভর্তির সময় থেকে, আপনার যদি মনে হয় আপনি কোনোভাবে উপকৃত হচ্ছেন না, আপনি আমাদের জানান, আমি আপনাকে মানি ব্যাক করে দিব, ঠিক আছে? আমার কাছে এই সুযোগ থাকবে আপনাদের জন্য। ওকে, এটা আগে জানিয়ে দিচ্ছি, আমি আরো বিস্তারিতটা পরে বলবো। এনিওয়েজ, তো টাস্ক 1 কি? ওয়াচ দ্য ওয়াচ। এটা ইচ্ছা করে একটা প্লে অফ ওয়ার্ড করেছি। প্রথম কাজ হচ্ছে রিটেন পরীক্ষার্থীদের জন্য আমি বরাবর যেটা বলি, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, আপনার সব থেকে বড় শত্রু হচ্ছে সময়। এইখানে আপনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে টাইম। তো সেই টাইমের প্রেক্ষিতে যদি আপনি চিন্তা করেন, আপনাকে আগে দেখতে হবে ঘড়িটার দিকে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে। যারা পরশুদিন রিটেন পরীক্ষা দিবেন, অবশ্যই একটা সস্তা ঘড়ি কিনে ফেলবেন সবাই কালকের মধ্যে, 120 টাকা 150 টাকা দিয়ে একটা সস্তা ঘড়ি কিনবেন, যে ঘড়ি আপনাকে ফেলে দিতে হইলো যাতে আপনার কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, কারণ দুর্ভাগ্যজনকভাবে সকল পরীক্ষার সেন্টারে ঘড়ি থাকে না,
এই ব্যাপারটা আপনাকে নিশ্চিত করতে হবে। তো আপনি যদি সময়ের কথা চিন্তা করেন, ম্যাক্সিমাম টাইম দ্যাট ইউ উইল গেট ইজ অ্যারাউন্ড 12 to 13 মিনিটস। আপনি 12 থেকে 13 মিনিট আপনার সময় বরাদ্দ থাকবে এই টাস্কটার জন্য। তার মানে আপনার অ্যান্সারকে ওভাবেই প্ল্যান করতে হবে। রিসেন্ট যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসে বলা হয়েছে মানবন্টন কিন্তু এভাবে দেওয়া হয়েছে, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য প্যাসেজ। মানবন্টন দেওয়া হয়েছে 4 × 5 20। আমরা বুঝতেই পারছি 4টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন হয়তো 5 করে মার্ক থাকবে। যেভাবে মানবন্টনটা দেওয়া হয়েছে সেই আন্দাজে আপনার 4টা আপনার কোয়েশ্চেন 5 করে মার্ক, 20 নাম্বার, তাই না? তাহলে 20 নাম্বারের উত্তর করার জন্য আইডিয়ালি আপনার টাইম আছে 10 মিনিটস। তবে সবকিছু মিলে মিশিয়ে 12 থেকে 13 মিনিট হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম দ্যাট ইউ ক্যান অ্যালোকেট ফর অ্যান্সারিং দিস পার্টিকুলার অ্যান্সার, মানে পার্টিকুলার টপিক। তো 12 থেকে 13 মিনিট সময়, এটাকে আগে আপনি মার্ক করে ফেলবেন যে আমার কত 12 মিনিট সময় আছে। টাস্ক টু হচ্ছে আপনার টাস্ক, বেসিক টাস্ক শুরু হচ্ছে। রিড দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। এটার জন্য আপনার বরাদ্দকৃত সময় হচ্ছে 30 সেকেন্ড। অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন আপনি সরাসরি কোনোভাবেই প্রশ্নের উত্তর করা, মানে প্যাসেজ পড়া শুরু করবেন না, ঠিক আছে? আপনার প্রথম কাজ হচ্ছে টু রিড দ্য কোয়েশ্চেন্স। আপনি আগে প্রশ্নগুলোকে পড়বেন। ব্যাংকের ক্ষেত্রে হলে আপনি দেখা যাবে 4টা থেকে 5টা প্রশ্ন পাবেন। আবার যদি বিসিএস এর ক্ষেত্রে যান হয়তো আপনি 10টা প্রশ্ন পাবেন। আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রশ্নগুলোকে পড়া। প্রত্যেকটা প্রশ্ন আগে আপনি একবার পড়বেন এবং পড়ে প্রশ্নের কিওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করবেন। এখন কিওয়ার্ড মানে কি বুঝাচ্ছি, দেখেন কিওয়ার্ড মানে কি। কিওয়ার্ড মানে হচ্ছে একটা প্রশ্নের যে মূল কথাটা, মূল বক্তব্যটা। ধরেন বলা হলো হোয়াট আর দ্য কজেস অফ প্রাইস হাইক। তার মানে এখানে মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে কজ, কারণ। কজেস, কারণগুলো কি? মূল কথাটা হচ্ছে কজেস বা কারণগুলো কি, ঠিক আছে? তার মানে আপনার কিওয়ার্ডটা হচ্ছে এই কজেস। প্রশ্নের মধ্যে কজ এই শব্দটার নিচে আপনি আন্ডারলাইন করবেন, ঠিক আছে? কোন একটা প্রশ্নের মধ্যে বলা হলো হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অর হোয়াট ইজ দ্য মেইন ইম্প্যাক্ট অফ অমুক বা তমুক। তার মানে ওখানে কিওয়ার্ড কোনটা? ইম্প্যাক্ট। ওকে, তাহলে আপনার কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবেন। পড়ে ফেলেই প্রত্যেকটা প্রশ্নের যে মূল শব্দটার নিচে আপনি আন্ডারলাইন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল টাস্ক 2 বা বেসিক্যালি আপনার প্রথম কাজ। ওকে, আফটার দ্যাট হোয়াট ইউ নিড টু ডু, এরপর আপনার কি করতে হবে? টাস্ক 3টা হচ্ছে রাইট দ্য কিওয়ার্ডস বিসাইড দ্য প্যাসেজ। রাইট দ্য কিওয়ার্ডস বিসাইড দ্য প্যাসেজ, এইটার মানে কি? এটা মানে বুঝাচ্ছি, মানে আপনার যে প্যাসেজটা, প্রশ্নের যে পাতাটায় প্যাসেজটা থাকবে, সাধারণত যেটা হয়, এটা খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে একটু খুব ক্লিশে মনে হতে পারে, এটা খুবই মানে এভাবে করে কেউ আসলে চিন্তা করে, আমি আসলে হয়তো ভাবি না, করলে খুব কম সংখ্যক পরীক্ষার্থী ভাবে, আমি একটু ভাবতাম যে কোনো কারণেই হোক। সেটা হচ্ছে ধরুন আপনি একটা প্যাসেজ নিলেন, প্যাসেজটা আপনার দৃষ্টি সীমানার যে বরাবর আছে। প্রশ্নগুলো সাধারণত কোথায় থাকে? প্যাসেজের নিচে থাকে। কখনো কখনো দেখা যায় প্যাসেজগুলো হয়তো এক পেজে, প্রশ্নটা আছে তার বিপরীত পাশে। তো বারবার একটা প্রশ্ন পড়ে একটা প্যাসেজ পড়া, আবার প্যাসেজ পড়ে প্রশ্নের কাছে আসা, এভাবে যখন বারবার আপনার আইসাইটটাকে একাধিক জায়গায় নিতে হয়, আপনার অ্যাটেনশন স্প্যানে কিন্তু একটা কি আসে? একটা ডিস্টারবেন্স ঘটে। এই জন্য এই প্রশ্নের কিওয়ার্ডগুলো যখন আপনি দাগাবেন, কিওয়ার্ডগুলো দাগিয়ে পরবর্তী কাজটাই হচ্ছে এই কিওয়ার্ডগুলো, যেমন প্রথম কিওয়ার্ড ছিল হয়তো কজ, তারপর হয়তো বলছে ইম্প্যাক্ট, আরেকটা প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে ইম্প্যাক্ট, অন্য কোনো একটা প্রশ্নের হয়তো কজ বলছে ডিফাইন অমুক, কোনো কিছু সংজ্ঞা চাইছে যে ডিফাইন এক্স, এক্স কে সংজ্ঞা দেন আপনি। তো এরকম প্রত্যেকটা প্রশ্নের কিওয়ার্ডগুলো আপনি প্রশ্নের মধ্যে যেমন দাগাবেন, একই রকম ভাবে প্যাসেজটা যেখানে আছে, যে পেজটার মধ্যে প্যাসেজটা দেয়া আছে, ধরেন এটা হচ্ছে আপনার প্যাসেজ, প্যাসেজের ডানে বামে কিন্তু মার্জিন থাকে, অল্প হলেও মার্জিন থাকে, অনেক সময় প্যাসেজের মধ্যে স্পেস থাকে। তো আপনি এই আইলাইন বরাবর প্যাসেজের পাশে ডানে বা বামে এই কিওয়ার্ডগুলোকে আপনি লিখবেন। ধরেন 1 নম্বর প্রশ্নের কিওয়ার্ড কি? কজ। 2 নম্বর প্রশ্নের কিওয়ার্ড কি? ধরেন ইম্প্যাক্ট। 3 নম্বর প্রশ্নের কিওয়ার্ড কি? ধরেন ডেফিনেশন, কোনো কিছু ডেফিনেশন, এক্স এর ডেফিনেশন, এক্স এর ডেফিনেশন। 4 নম্বর প্রশ্নের কিওয়ার্ড কি? এরকম আপনি এই কিওয়ার্ডগুলোকে প্যাসেজের পাশে ছোট্ট করে আপনি নোট নিতে পারেন। এতে কি হবে? বারবার, প্রথমে তো আপনি প্রশ্নগুলো পড়ে ফেলেছেন, তো যখন আপনি প্যাসেজটা পড়ার জন্য যখন শুরু করবেন, প্যাসেজ পড়ে একবার প্যাসেজ, আবার প্রশ্নের কাছে ফেরত আসা, আবার প্যাসেজ, আবার প্রশ্নের কাছে ফেরত আসা, এই কাজটা আপনার করার কোনো প্রয়োজন পড়বে না। এখানে আপনি এগিয়ে থাকবেন, অনেক সময় আপনি সেভ করতে পারবেন। দেখেন যখন আপনি কোয়েশ্চেনগুলো পড়েছেন,
30 সেকেন্ড সময় নিয়ে যখন আপনি ধরেন 4টা কোয়েশ্চেন বা 5টা কোয়েশ্চেন পড়ে ফেলেছেন, মজার ব্যাপার হচ্ছে 4টা বা 5টা কোয়েশ্চেন তো আর কোনো একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ থেকে দেওয়া হয় নাই, সম্পূর্ণ প্যাসেজটা থেকেই দেওয়া হয়েছে। তো যখন আপনি 4টা বা 5টা কোয়েশ্চেন পড়ে ফেললেন, তার মানে কিন্তু প্যাসেজের মধ্যে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে বা হয়েছে সেই সংক্রান্ত ইনিশিয়াল একটা আইডিয়া কিন্তু আপনার ব্রেনে ঢুকে যাচ্ছে। আপনি 5টা কোয়েশ্চেন দেখলেন, হোয়াট ইজ দ্য কজ অফ, কথার কথা, হোয়াট আর দ্য কজেস অফ প্রাইস হাইক, হ্যাঁ, রাইট ডাউন 3 মেজর ইম্প্যাক্টস অফ প্রাইস হাইক অন লো ইনকাম গ্রুপ অফ পিপুল, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু বুঝতেছেন যে প্যাসেজটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। আপনি বুঝতেছেন প্যাসেজের মধ্যে কোথাও নিম্ন আয়ের জনগোষ্ঠীর উপর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব নিয়ে কথা বলা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি কি হবে, আপনার ব্রেইনে হিট করা শুরু করবে। আপনি প্যাসেজটা পড়ার আগেই আপনি আপনার ব্রেইন মোটামুটি একটা কি হয়ে গেছে, সিগন্যাল পেয়ে গিয়েছে যে মূল প্যাসেজের মধ্যে আপনি আসলে কোন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছেন। এখন পরে যখন কিওয়ার্ডগুলোকেও, প্রশ্নের কিওয়ার্ডগুলোকে আপনি প্যাসেজের ডানে বামে হালকা ফাঁকা জায়গার মধ্যে আপনি লিখে ফেলতেছেন, তখন কি হচ্ছে, বারবার প্যাসেজ প্রশ্ন প্রশ্ন প্যাসেজ এভাবে আপনার করতে হচ্ছে না। এখন আপনি সময় কমিয়ে আনতেছেন। ওকে, পরের কাজটা কি? এর পরবর্তী কাজ, আমি প্রশ্ন পড়ে ফেলেছি, প্রশ্নের কিওয়ার্ড দাগাইছি এবং প্যাসেজের আশেপাশে আমি ওই কিওয়ার্ডগুলো লিখে ফেলেছি। এর পরের কাজ হচ্ছে স্টার্ট রিডিং দ্য প্যাসেজ। প্যাসেজটা পড়া আপনি এরপর শুরু করবেন। অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাপারেন্টলি রিলেটেড সেন্টেন্সেস। এবং আপনি প্রশ্নের যে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের সাথে আপাত দৃষ্টিতে যে লাইনটাকেই আপনার সুদূরতম ভাবেও সম্পর্কযুক্ত মনে হবে, ওই লাইনটাকে আপনি আন্ডারলাইন করে দিবেন। ওই লাইনটাকে আপনি কি করবেন, আন্ডারলাইন করবেন। এবং আন্ডারলাইন করার সময় ধরেন একটা লাইনকে আপনি আন্ডারলাইন করলেন, প্রথম একটা লাইন পড়তেছেন, ব্যাপারটা তো এরকম না যে প্রশ্নটা প্রথমে আছে সেই প্রশ্নের উত্তরটা যে প্রথমে থাকবে, কোনোভাবে কি এমন কোনো নিশ্চয়তা দেয়া যায়? দেয়া যায় না কিন্তু, তাই না? এমন হতে পারে প্রথম প্রশ্নের উত্তরটা শেষে আছে বা মাঝে আছে, আবার মাঝের একটা প্রশ্নের উত্তর প্রথমে আছে। তো প্রথম লাইনটা ধরেন আপনি প্যাসেজের পড়লেন, পড়ে আপনার মনে হইলো কিরে, আমি তো ডি নাম্বার অপশনে 2 নাম্বার প্রশ্নের মূল কথা কি ইম্প্যাক্ট, আচ্ছা এই লাইনটার মধ্যে তো মনে হয় ইম্প্যাক্ট নিয়ে বলতেছে, তাহলে আপনি একটু এখানে কি করবেন, এই 2ও এখানে লিখে ফেলবেন। তাহলে কি হবে, কয় নাম্বার প্রশ্ন উত্তর কোথায় আছে সেইটাও কিন্তু আপনি শুরুতেই কি করতেছেন, দাগিয়ে ফেলতেছেন। এবং এই দাগানোর সময় একটু উদারতা দেখাবেন, একটু লিবারেল হবেন একটু। ঠিক আছে, কিভাবে লিবারেল হবেন? মোটামুটি আপনি তো পুরো প্যাসেজ যতক্ষণ না পর্যন্ত আপনার পড়া হচ্ছে, আপনি তো নিশ্চিত না যে এই লাইনের মধ্যেই মূল উত্তরটা লুকায়িত আছে কিনা, তাই না? তো আপনার মোটামুটি সুদূরতম ভাবেও, মানে অর্থাৎ আপনার দূরবর্তী চিন্তা করে মনে হচ্ছে হালকাভাবেও রিলেটেড হইতে পারে 3 নাম্বার কিওয়ার্ডটার সাথে, 3 নাম্বার প্রশ্নের সাথে, তাও আপনি দাগাবেন। আর যে লাইনটা কোনোভাবে আপনার মনে হবে সম্পর্কযুক্ত না, ওই লাইনটা আপনার দাগানোর দরকার নাই, এবং ওই লাইনের কাছে আপনি পরবর্তী তার কখনো ফেরতও আসবেন না। বিসিএস প্রার্থীদের জন্য এখানে শেখাতাম, যখন আপনাকে সামারি করতে হবে, পড়ার সময় আপনার সামারি হয়ে যাচ্ছে, যে লাইনগুলো প্রশ্নগুলোর সাপেক্ষে অপ্রাসঙ্গিক বা একদমই সম্পর্কযুক্ত না, সামারির মধ্যে আমাদের সেই লাইনগুলোর খুব বেশি প্রয়োজন সব সময় পড়ে না। তো এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে। হোপফুলি বুঝতে পারতেছেন। তাহলে এটা হচ্ছে আপনার বেসিক টাস্ক বা স্ট্র্যাটেজি, যেগুলো আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। তাহলে যদি সামারাইজ করি, প্রথমে আপনার ব্রেনে যা থাকতে হবে, আমার সময় হচ্ছে 12 মিনিট এইটু অ্যান্সার করার জন্য, কারণ আমার এত রং ঢং করার সময় নাই। সেকেন্ড থিং হচ্ছে, আমি আগে প্রশ্নগুলো পড়বো, পড়ে প্রশ্নের মূল শব্দটাকে, কিওয়ার্ডটাকে আন্ডারলাইন করব। তারপরের কাজটা হচ্ছে এই মূল শব্দটাকে প্যাসেজটা যেখানে আছে প্যাসেজের ডানে বামে আমি লিখে ফেলবো। শুধু মূল শব্দটা ইংরেজিতে লিখি, বাংলায় লিখি, যেভাবে লিখবো, যাতে প্যাসেজ পড়তে পড়তে যাতে আমার আবার নিচে যাইতে না হয় বা পেজ উল্টাইতে না হয় প্রশ্ন দেখার জন্য। ঠিক আছে, এবং আমরা তারপর প্যাসেজটা পড়া শুরু করে প্রাসঙ্গিক যে লাইনগুলোকে, যে কিওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত মনে করব, সেই লাইনটাকে আন্ডারলাইন করে সেই কিওয়ার্ডের নাম্বারটাও ওই প্যাসেজের নিচে আমরা দিয়ে দিব। এতে কি হচ্ছে, আমরা স্ট্র্যাটেজিক ভাবে এগিয়ে যাচ্ছি। এখন আসেন আমাদের অ্যানসারিং স্ট্র্যাটেজিটা কি হবে। অ্যানসারিং স্ট্র্যাটেজিটা আমরা পড়বো, পরে আমরা একটা প্রবলেম সলিউশন করব। ঠিক আছে, অ্যানসারিং স্ট্র্যাটেজির মধ্যে সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে অ্যানসার লেংথ। অ্যানসার লেংথ মানে আমি কয় লাইন লিখবো। দেখুন, যারা পরশুদিনের পরীক্ষা দিবেন, আপনি একটা প্রশ্নে আপনার মার্ক থাকবে 4 বা 5, হুইচ ইজ নট এ ম্যাটার অফ জোক। যারা বিসিএস লিখিত দিবেন, লিখিত প্রার্থী যারা এই ক্লাসটা দেখছেন, বিসিএস এর ক্ষেত্রে আপনার মার্কস থাকে 3।
সো এখন আমি যে কথাটা বলবো, আইডিয়ালি গ্লোবালি যারা রাইটিং কোচ যারা আছেন অধিকাংশ ক্ষেত্রেই তারা বিভিন্ন জায়গায় এই সাজেশনটা দিয়ে থাকেন, যেহেতু আমার রিডিং কম্প্রিহেনশনের প্রশ্নের মার্ক 1-এর অধিক বা 2-এরও অধিক, 3, 4, 5, ব্যাংকের ক্ষেত্রে যেমন 4 বা 5, তো এই ক্ষেত্রে অ্যান্সার লেংথ কতটুকু হবে, অ্যান্সারের দৈর্ঘ্য কতটুকু হবে, এটার সুনির্দিষ্ট কোনো উত্তর নাই। তবে আপনি দুটো কাজ করবেন না বা করার চেষ্টা থেকে বিরত থাকবেন। প্রথমত, যেহেতু এক একটা প্রশ্নের মধ্যে আমাদের মার্কস হচ্ছে প্রায় 4 বা 5 ব্যাংকের জন্য বা বিসিএস এ 3, কোনোভাবেই আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনি কোনোভাবেই একটা সেন্টেন্সে উত্তরটা শেষ করবেন না, একটা সেন্টেন্সে উত্তরটা শেষ করবেন না। এবং একই রকম ভাবে কোনোভাবেই আপনি এই অ্যান্সারটাকে 4টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্সে নিয়ে যাবেন না, 4টা 5টা সেন্টেন্সে কিন্তু এটাকেও নেওয়া যাবে না। তাহলে আপনার আইডিয়াল অ্যান্সার লেংথটা হচ্ছে 2 থেকে 3টা সেন্টেন্স। আমি কিন্তু লাইন বলি নাই, বাক্য বলেছি। 2 থেকে 3টা সেন্টেন্স, এইটা হচ্ছে আইডিয়াল লেংথ। যারা সাবজেক্টিভ ভাবে লিখবেন, সাবজেক্টিভ ফরম্যাটে লিখবেন, 2 থেকে 3টা সেন্টেন্স হচ্ছে একটা আইডিয়াল লেংথ। এখন দেখেন, যখন আমরা বাক্য লিখি, প্রত্যেকটা বাক্যের লেংথ বা দৈর্ঘ্য তো অবশ্যই সেম রকমের হয় না, একই রকমের হয় না। আপনি হয়তো একটা কমপ্লেক্স বাক্য তৈরি করেছেন, তাহলে অবশ্যই কি হবে, দেখা যাবে সেই বাক্যটা কেমন হবে, যে সেই বাক্যটা একটু লেংদি হয়। আবার আপনি একটা সিম্পল সেন্টেন্স লিখেছেন, অধিকাংশ ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সগুলো কি হয়, দেখা যায় সিম্পল সেন্টেন্সগুলো একটু তুলনামূলক ছোট হয়। তো আপনি 2টা সিম্পল সেন্টেন্স লিখলেন ছোট ছোট, হ্যাঁ, এবং প্রশ্নের উত্তরটা প্রাসঙ্গিক, সেই ক্ষেত্রে আপনি কি 2টার মধ্যে না রেখে আপনি হয়তো 3টা করে দিলেন। আবার অথবা আপনি 2টা সেন্টেন্সে আপনার বড় বড় হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি 3টা বাক্য না করে আপনি 2টা বাক্য করেন, 2টা সেন্টেন্স করেন। মোটা কথা, প্রশ্নের প্রাসঙ্গিকতার উপর ডিপেন্ড করবে অ্যান্সারের লেংথটা। তবে আমরা যেটা চেষ্টা করব, এক লাইনে উত্তর ছেড়ে দিব না এবং অ্যান্সারের লেংথটাকে 4 লাইন 5 লাইনও আমরা বানাবো না। 4 লাইন থেকে 5 লাইন এটা হচ্ছে অতিশায়ন হয়ে যাবে এবং 1 লাইন অতি সংক্ষেপণ হয়ে যাবে। হ্যাঁ, 1 লাইনে আমাদের একটা প্রশ্নের উত্তর হবে। কোন প্রশ্নের উত্তর হবে? যখন আমাদের টাইটেল লিখতে বলবে, যে গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ। অনেকেই আছেন যখন প্যাসেজের টাইটেল দেন, কারণ দর্শানোর চেষ্টা করেন, এই প্যাসেজে এইটা বলা হয়েছে, এইটা বলা হয়েছে, ওইটা বলা হয়েছে, সো এই প্যাসেজের একটা টাইটেল হইতে পারে এইটা। এটার দরকার নাই। যদি না প্রশ্নে বলে দেওয়া হয় গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ অ্যান্ড গিভ সাম লজিক্যাল রিজনিং, বা আপনার কিছু লজিক দিতে বললো যে আপনি কেন এই টাইটেলটা দিলেন, তখন আপনি কিছু কারণ দেখাইতে পারেন। যখন শুধু টাইটেল দিতে বলবে, আপনি শুধু লিখবেন এ সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ, লিখে ইনভার্টেড কমার ভেতরে টাইটেলটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? তখন আপনার হয়তো একটা সেন্টেন্সে উত্তর করা লাগতে পারে। ওকে, এছাড়া আরেকটা জিনিস এখানে আছে, সেই জিনিসটা হচ্ছে এভাবে সেন্টেন্স গুনে গুনে উত্তর দেওয়া সবসময় প্রয়োজন না। আমি ব্যক্তিগতভাবে, আমি যদি আমার বিসিএস ক্যাডার হওয়ার জার্নির কথা শেয়ার করি, বা আমি যদি লেটসে আমার ব্যাংকে আমি যখন জবগুলো পেয়েছি, আমি রিডিং কম্প্রিহেনশন পার্টের অ্যান্সারগুলো যেভাবে দিতাম, আমি যদি সেই কনসেপ্টে চিন্তা করি, সেক্ষেত্রে হোয়াট আই ইউজ টু ডু, আমি যেটা করতাম, আমি অনেক প্রশ্নে অবজেক্টিভ ফরম্যাট নিয়ে আসতাম। ওইটা আমি আপনাকে দেখাবো। অনেকেই আছি আমরা, দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা ভালো বাক্য তৈরি করতে পারি না। সেই ক্ষেত্রে এটা অবজেক্টিভ ফরম্যাটে লেখারও সুযোগ আছে। ধরেন কয়েকটা কজ আমি লিখবো, কোনো একটা কিছুর কারণ লিখবো, দ্য মেইন রিজনস, অথবা দ্য কি মেইন কজেস অফ অমুক, দ্য মেইন কজেস অফ অমুক, হ্যাঁ, ক্যান বি গিভেন ভ্যালু বলে এখানে আমরা ছোট ছোট কয়েকটা পয়েন্ট আকারেও আমরা কিছু উত্তর উপস্থাপন করতে পারি। ইটস ওকে, এটা প্রহিবিটেড না, কোনোভাবে এটা প্রহিবিটেড না। হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা অ্যান্সার করার সময় দেখব। তাহলে প্রথম যে প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করলাম, সেটি হচ্ছে আমাদের অ্যান্সার লেংথটা কতটুকু হবে। ওকে, সো নাও লেটস গেট ব্যাক টু দ্য নেক্সট কোয়েরি। সেটা কি? সেটা হচ্ছে রেলেভেন্স। রেলেভেন্সের বাংলা হচ্ছে প্রাসঙ্গিকতা। এই জায়গাটা কেন বলছি? কারণ তুলনামূলক অনেক ভালো স্টুডেন্টস, অনেক কিছু স্টুডেন্ট আছে যারা খুব ভালো কোয়ালিটির স্টুডেন্ট, বাট তারা অনেক সময় একটা কাজ করে, তারা এই রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলাতে, প্রাসঙ্গিক উত্তর করতে না পারাতে, তারা অনেক সময় একদম বড় বড় লেভেলের কি 0 বা হচ্ছে মিষ্টি কুমড়া মার্ক তারা কিন্তু ক্যারি করে নিয়ে আসে। বুঝতে পারছেন কেন? ব্যাপারটা এরকম না। ধরেন আপনাকে সবার আগে যে জিনিসটা দেখতে হবে, ধরেন একটা প্যাসেজে যখন আমরা যাব, প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, রিড দ্য ফলোইং প্যাসেজ।
নিচের প্যাসেজটি পড়ুন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর করুন। তার মানে আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে কিন্তু প্যাসেজটা পড়ে, মানে প্যাসেজের আলোকে। এখন কোনো কিছু সম্পর্কে আশফাক হৃদয় ভাই, আজকে আমরা কোর্সের ডিটেলস বলছি না, কোর্সের টাইপটা কেমন হবে এটা আমরা শুরুতে ব্যাখ্যা করেছি। এটা আমরা আগামী পরশুদিন আমরা আমাদের কোর্স নিয়ে বিস্তারিত তথ্য কিভাবে আমরা রান করবো সব কিছু নিয়ে আমরা হাজির হব, ঠিক আছে? আপনি হয়তো একটু পরে জয়েন করেছেন, শুরুতে আমরা আমাদের বিস্তারিত পয়েন্টগুলো বলেছি। হ্যাঁ, এনিওয়েজ, তো ফার্স্ট একটু আমরা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি। সো রেলেভেন্সের ব্যাপারটা তাহলে কি, প্রাসঙ্গিকতার ব্যাপারটা তাহলে কি? ধরুন একটা প্যাসেজের মধ্যে দেয়া আছে, যে বাংলাদেশের বর্তমান ক্রিকেট, যে বিডি ক্রিকেট নিয়ে একটা প্যাসেজ আছে, এবং যে প্যাসেজটা দেওয়া আছে সেটার যে অথর বা যিনি লেখক, উনি হয়তো বোঝানোর চেষ্টা করছেন, উনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ ক্রিকেট টিমে লেটস সে সিনিয়র প্লেয়ারদের আধিক্যের কারণে বাংলাদেশ ক্রিকেট টিম হয়তো অনেক লেথার্জিক, বা এই কারণে হয়তো তারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। তার পয়েন্ট অফ ভিউ মনে করেন এটা, যে সিনিয়র প্লেয়াররা একটু বেশি আছে, আমাদের ইয়াং ব্লাড বা ফ্রেশ ব্লাডরা সুযোগ পাচ্ছে কম। উনি হয়তো এরকম একটা টপিক নিয়ে উনি লিখেছেন। এখন প্রশ্ন করলো যে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য কোন কাজটা করা দরকার। এখন আপনিও জানেন আমিও জানি, সেটা কি, যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটাকে অনেক বেশি কম্পিটিটিভ করা প্রয়োজন, অর্থাৎ আমাদের ঘরোয়া ক্রিকেটকে প্রতিযোগিতামূলক করা দরকার। ঘরোয়া ক্রিকেটে আমাদের পিচের মান বা হচ্ছে কি পিচের কোয়ালিটিটা ইমপ্রুভ করা দরকার, স্পোর্টিং উইকেট দেওয়া দরকার, উইকেটের কোয়ালিটিটা, তাই না? এখন এই কারণগুলো কিন্তু লজিক্যাল। ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য লং টার্ম প্ল্যানিং, তারপর হচ্ছে আমাদের কি, আমি যে কথাগুলো বললাম যে আমাদের কি, যে উইকেট ভালো করা, এগুলো অবশ্যই, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু যিনি প্যাসেজটা লিখেছেন উনি হয়তো দেখাচ্ছেন যে সিনিয়র ক্রিকেটার অনেক বেশি, আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা সেম টাইপের লোকরা পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছেন অনেক দিন ধরে, কোনো চেঞ্জ নাই, বা এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতা নাই, এগুলাকে উনি কারণ হিসেবে দেখিয়েছেন। তা আমরা কিন্তু বুঝি মূল কারণ কিন্তু ওগুলাও একটা। এখন আপনাকে যখন উত্তর করতে বলবে, যদিও আপনার বলা বা আপনার ভাবার কারণটা কিন্তু সম্পূর্ণ লজিক্যাল, যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ডোমেস্টিক ক্রিকেট স্ট্রাকচারটাকে আমাদের অনেক কি করতে হবে, স্ট্রং করতে হবে, আপনার ভাবনা ঠিক আছে, কিন্তু আপনার এই ভাবনাটা কিন্তু এই প্যাসেজের মধ্যে কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসেনি। যেহেতু প্যাসেজের মধ্যে আপনার এই ভাবনাটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আসেনি, সেহেতু আপনি যে কারণটা চিন্তা করেছেন সেটা যত লজিক্যালি হোক না কেন, সেটাকে কিন্তু আপনি প্রশ্নের উত্তরে আনতে পারবেন না। প্রশ্নের উত্তর আপনি সেটাকে আনলে প্রশ্ন আপনার রেলেভেন্স হারাবে বা প্রাসঙ্গিকতা হারাবে, এবং আপনি যত ভালো সেন্টেন্সই লিখেন না কেন, ইউ উইল গেট এ বিগ জিরো। এই জিনিসটা মনে রাখতে হবে, যারা অনেক স্মার্ট ক্যান্ডিডেট তারা কিন্তু এই জায়গাটায় হারিয়ে যান। এইখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যান্সারের ইনস্ট্রাকশন। রেলেভেন্সের ক্ষেত্রে ইনস্ট্রাকশনটাও গুরুত্বপূর্ণ। আপনাকে প্রশ্নে বলা হলো হোয়াট ইজ দ্য মেইন কজ, আবার কোন প্রশ্নে বলা হলো হোয়াট আর দ্য মেইন কজেস। অর্থাৎ প্রশ্নের যে আপনার কোয়েরিটা, এই কোয়েরিটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটার উপর ভিত্তি করে আপনার অ্যান্সারের টাইপটা চেঞ্জ হবে। কোয়েশ্চেন যদি কোনোভাবে হয় সিঙ্গুলার, যে হোয়াট ইজ দ্য মেইন কজ, তাহলে আপনার উত্তর করতে হবে প্রাসঙ্গিক উত্তর, মানে আপনাকে একটা কারণই বলতে হবে। যদি কোয়েশ্চেন থাকে হোয়াট আর দ্য মেইন কজেস, তখন আপনাকে একাধিক কারণ মেনশন করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার উত্তর তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। আশা করছি রেলেভেন্সটা বুঝাতে পেরেছি। এরপর যে জিনিসটা, স্যার মানে উত্তরটা আমরা করব প্যারাফ্রেজিং। যে প্রশ্নের উত্তর যা চাওয়া হয় অধিকাংশ ক্ষেত্রেই তো প্যাসেজের মধ্যে কি থাকে সেই উত্তরটা কিন্তু আমরা মানে কি উপস্থিত থাকতে দেখি প্রায়শই। দেখুন গত বিসিএস পরীক্ষা অর্থাৎ 45তম বিসিএস এর লিখিততে কিন্তু এটা সরাসরি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা এতদিন হয়তো মুখে মুখে বলে গলা ফাটিয়েছি, সেটা কি ছিল, যে প্যাসেজের কোয়েশ্চেনের উত্তর করার সময় অবশ্যই ইউ নিড টু মেক শিওর আপনি কি করেন, আপনি প্যারাফ্রেজ করবেন, অর্থাৎ যে ভাষায় প্রশ্নের উত্তরটা প্যাসেজে উল্লেখ করা আছে আপনি সরাসরি সেই ভাষাটাকে এক্স্যাক্টলি কপি পেস্ট করে উত্তর করতে পারবেন না। এই লাস্ট বিসিএস লিখিত পরীক্ষায় 45তম বিসিএস লিখিততে ইনস্ট্রাকশনে এটা ছিল যে ডু নট কপি পেস্ট ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, ডুইং সো ক্যান হ্যাম্পার বা ক্যান ইফেক্ট দ্য ইভ্যালুয়েশন। হ্যাঁ, যে মূল্যায়নে এটা প্রভাব ফেলতে পারে, মানে ফেলবে, সহজ কথা বলে দিচ্ছে একদম, নো ননসেন্স। অর্থাৎ আমরা হুবহু কিন্তু কপি করতে পারবো না। তাহলে প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে অনেকেই যেটা ভাবেন যে একটা উত্তর ধরেন
সরাসরি উত্তর দেওয়া আছে প্যাসেজে। প্যারাফ্রেজিং মানেই মনে করেন যে এই উত্তরের যে একটা শব্দ আছে হচ্ছে কি গো, গো মানে যাওয়া, গোকে করে দিব আমি মুভ, মুভ মানেও চলা বা কোথাও যাওয়া। হ্যাঁ, প্রত্যেকটা শব্দের সিনোনিম ব্যবহার করলে প্যারাফ্রেজ হয়ে যায়। এটা কিন্তু খুবই ফকিন্নি লেভেলের চিন্তা ভাবনা ভাই, ঠিক আছে? এই চিন্তা ভাবনা কিন্তু করা যাবে না, বিকজ ইটস নট নেসেসারি অ্যান্ড ইটস নট মানে যদি নর্মালি চিন্তা করি, ইটস নট পসিবল ফর এ ক্যান্ডিডেট যে একটা বাক্যের সব শব্দের সিনোনিম সে জানবে, এবং সেই সিনোনিম যদি সে জানেও ওই মিনিংফুল একটা অর্থ প্রকাশক একটা বাক্য সে তৈরি করতে পারবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে যেটা চিন্তা করতে হবে, ট্রান্সফরমেশনের উপর আপনার দখল থাকতে হবে। ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? যখন আপনি প্রিলির প্রিপারেশন নেন, প্রিলির প্রিপারেশনের একটা পার্টিকুলার জায়গায় মূলত রিটেনে কাজে লাগে, এবং এই জায়গাটা কি? নাম্বার ওয়ান, আপনাকে পার্টস অফ স্পিচ গুলো সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার ধারণা থাকতে হবে। অর্থাৎ পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? আমাদের কি বুঝতেই তো পারতেছেন, অর্থাৎ পদগুলো, ইংরেজি ভাষায় যে ব্যবহৃত বিভিন্ন পার্টস অফ স্পিচ গুলো আছে, এই পার্টস অফ স্পিচ গুলো সংক্রান্ত আইডিয়া আপনার লাগবে। ভার্ব আপনাকে চিনতে হবে, ভার্ব চিনলে আপনি ফ্রেজ এবং ক্লজ চিনবেন, এবং ফ্রেজ এবং ক্লজ যখন আপনি চিনবেন, তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি ট্রান্সফরমেশনের জন্য সিম্পল, কমপ্লেক্স এবং ধরেন কম্পাউন্ড বাক্যের গঠনগতভাবে বাক্যগুলোকে তো আমরা এই তিন ভাগে ভাগ করি, তাই না? কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এই তিন ধরনের বাক্যের গঠন সংক্রান্ত ধারণা কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? এই তিন ধরনের বাক্য, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। হয়তো প্রশ্নের উত্তরটা প্যাসেজে দিয়ে দেওয়া আছে সিম্পল সেন্টেন্সে, হোয়াট ইউ নিড টু ডু, আপনার কাজ হচ্ছে সেটাকে ধরেন কমপ্লেক্সে ট্রান্সফার করে দেন আপনি, বা ওইটাকে আপনি কম্পাউন্ডে রূপান্তর করে দেন, তখন প্যারাফ্রেজিংটা আরো ইজি হবে। হয়তো প্রশ্নের উত্তরটা আছে আমার অ্যাক্টিভ ভয়েসে, তাহলে ভয়েস চেঞ্জ তো শিখে আসছেন আপনি, তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে কখনো কখনো আপনার পারস্পরিক রূপান্তর করতে হবে। কখনো কখনো একটা বাক্য আছে ধরেন অ্যাফার্মেটিভে, উত্তরটা আছে আমার অস্তিবাচক সেন্সে, অ্যাফার্মেটিভ সেন্সে আছে, আপনি এটাকে নেগেটিভে নিয়ে নেন, বা আছে নেগেটিভে, আপনি এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আনেন। এই ট্রান্সফরমেশনগুলো যখন আপনি করবেন, তখনই দেখবেন আপনার অ্যান্সারটা যদি সরাসরিও প্যাসেজে দিয়ে দেওয়া থাকে, তারপরও দেখা যাবে যে আপনি ভিন্ন মাত্রার একটা উত্তর কিন্তু খাতায় লিখে দিয়ে আসতে পারবেন। তাহলে একদম শুরু থেকে যদি শুরু করি, আমি একদম প্রশ্নটা হাতে পাওয়ার পর থেকে কতক্ষণ সময় বরাদ্দ করবেন, কি কাজ আপনি প্রথমে করবেন, তারপর কোন কাজে যাবেন, এবং অ্যান্সার করার জন্য কোন স্টাইলগুলো মেনটেন করবেন, বায়বীয় আলাপ আলোচনা কিন্তু শেষ। নাও ইটস টাইম, যে এখন কিসের সময়? এখন হচ্ছে আমাদের এক্সিকিউশনের সময়। তাহলে যা এতক্ষণ পর্যন্ত মানে আমি বললাম যে কয়েকজন খুব কতিপয়, কারণ রিটেন নিয়ে সবারই সমস্যা, তো রিটেনে ভালো করার আগ্রহ মানে খুব কম সংখ্যক প্রার্থীর। আর যদি ভালো করার জন্য একটা মেন্টর সামনে আসছে, এখন তো আপনার জন্য মোটিভেশনাল কথাবার্তা বলা যাচ্ছে না খুব বেশি, এখানে তো ধরেন সঙ্গীত চর্চা করা যাচ্ছে না, অনেকে আছেন দম ফাটানো হাসির জোকস খুঁজেন, হ্যাঁ, অনেকে আছেন শিক্ষকের সঙ্গীত প্রতিভা দেখতে চান, হ্যাঁ, অনেকে আছেন আপনার আবেগকে আমার নাড়া দিতে হবে রিলিজিয়াস কথাবার্তা বলে। আমি ভাই মানে আমার এই সকল জায়গায় আমার খুব বড় ধরনের সমস্যা আছে, ল্যাকিংস আছে, এই স্কিল সেটগুলো আমার নাই। তো যারা এইভাবে অনুরণিত হইতে চান, হ্যাঁ, তারা কাইন্ডলি আমার কোনো ক্লাস থেকে মিনিমাম বেনিফিটেড হবেন না, মানে ইটস বেটার আপনি এই ক্লাসগুলো থেকে দূরে থাকবেন, ঠিক আছে? কোয়ালিটি কন্টেন্ট রাইটিং ভালো করতে সবাই চায়, কিন্তু এই যে স্ট্র্যাটেজিগুলো যদি একটু বলি, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে, এই শোনার আগ্রহ রাখে এমন স্টুডেন্টের সংখ্যা ভয়াবহ লেভেলের কম। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমাকে বলে, ব্যবহারিক জ্ঞান আমাকে যেটা বলে। ওকে, সো নাও স্টার্ট। এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম, আসেন এখন এগুলোর ভিত্তিতে আমরা একটা প্যাসেজ সলভ করার চেষ্টা করি। এটা একটা রিয়েল কোয়েশ্চেন, এটা একটা পরীক্ষায় এসেছে। কম্বাইন্ড আমরা হচ্ছে সমন্বিত বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েটের সমন্বিত ব্যাংকের আর্গুমেন্টের ক্লাস নিতে ভালো। হ্যাঁ সজল ভাই, আপনি জয়েন করেছেন লেট করে, আর্গুমেন্টের ক্লাস আমি কালকে নিব ভাই। হ্যাঁ, আর্গুমেন্টের ক্লাস কালকে নিব। শুধু নেয়ার জন্য ধরি মাছ নাসুই পানি করলে তো হয় না। একটা জিনিসকে দেখতেছেন আপনি, যদি আপনি শুরু থেকে দেখতেন, যে যারা পরেও জয়েন করেছেন কাইন্ডলি একটু ক্লাসটা শেষ হলেও শুরু থেকে দেখবেন, হোপফুলি বেনিফিটেড হবেন। আমার যে কোনো একটা ক্লাস আপনি মাঝখান থেকে ঢুকলে ওই ক্লাসগুলো আপনার জন্য বুঝতে পারে একটু ডিফিকাল্ট হবে, কারণ আমি শুরু থেকেই গাঁথনিটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর্গুমেন্টের ক্লাস নিব, সজল শাকিল ভাই ক্লাসটা নিব। হ্যাঁ, আপনার রিকোয়েস্ট আমি রাখলাম, তাহলে আপনি একটা কাজ করেন, আমাদের এই ক্লাসটা আমরা যাতে আরো অধিক সংখ্যক প্রার্থীর কাছে পৌঁছাতে পারি, একটু কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দিন। হ্যাঁ, দিলে খুব খুশি হব।
ওকে, এনিওয়েজ আসেন তাহলে আমরা এখন একটা প্রবলেম আমরা নিচ্ছি, রিয়েল লাইফ প্রবলেম, রিয়েল এক্সাম প্রবলেম, এটাকে আমরা কিভাবে সলভ করি। হাফিজ আল আসাদ দেশ, আমি আপনার ফেভারিট টিচার ভাই, মানে খুব মানে কি প্রীত হলাম, আমি আসলে ফেভারিট টিচার হইতে চাই না, আমি চাই আপনি অ্যাটলিস্ট আমার যতক্ষণ আমার কথা শুনবেন, একটা বা দুইটা বা তিনটা যাই ক্লাস করেন, রিয়েল এক্সাম হলে বসে এই পার্টিকুলার পার্ট যখন আপনি অ্যান্সার করতে যাবেন তখন যাতে আপনার মনে পড়ে যে না এই লোকটা একটা কথা বলছিল, এই কাজটা আসলেই পরীক্ষার হলে এক্সিকিউটেবল, এইটুকু মনে পড়লে আমি খুশি ভাই, ঠিক আছে, নাথিং এলস। এনিওয়েজ লেটস সি, এনিওয়েজ আসি, মাইকেল কর্লিওন আপনি যেন কি নিয়ে, আমি ওই যে আপনি একটা জায়গার মধ্যে কমেন্ট করছিলেন, আমি ওই যে কিছু কন্টেন্ট দিচ্ছিলাম, আমার নামটা মনে আছে কেন, কারণ আমি তো গডফাদার সিনেমাটা আমার অত্যন্ত প্রিয় সিনেমা, আমি প্রত্যেকটা পার্ট মিনিমাম আমি মানে প্রথম পার্ট বা সেকেন্ড পার্ট না হলে আমি 30-40 বার করে করে দেখেছি। হ্যাঁ, সো আপনার নাম আমি ভুলি নাই, কি আসবে না আসবে আমরা গেস করতে পারি না। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন আপনি লিখছিলেন বোধ হয়, স্যার এগুলো আসেন, স্যারটার লেখেন নাই, বলছেন এগুলো আসে না, আমি বলছিলাম কি আসে না ভাই, এটা আপনিও জানেন না আমিও জানি না, এজ এ স্মার্ট ক্যান্ডিডেট ইউনিভার্সাল পেনশন স্কিম নিয়ে আমার মনে পড়েছে এখন। হ্যাঁ, তো ওগুলা কিন্তু আসতে পারে ভাই, মাইকেল কর্লিওনি আপনাকে আমি পেয়েছি, ঠিক আছে, তো ইউ আর মাইকেল কর্লিওনি। হ্যাঁ, সো আপনি ভিটো কর্লিওনির মতো কাজ করেন, সমস্যা নাই, হ্যাঁ, ফ্রেডো কর্লিওনি হয়ে যায় না। এনিওয়েজ আসেন, সো নাও স্টার্ট, একটা প্যাসেজ আমরা দেখতেছি, তাহলে আমরা কিছুক্ষণ আগে যে টাস্কগুলো দিয়েছি সেই টাস্ক অনুযায়ী আমরা কি করব, আমরা কিন্তু প্রথমে প্যাসেজ পড়া শুরু করব না বোকার মতো, আমরা কি কাজ করব, উইল গো ডিরেক্টলি টু দ্য কোয়েশ্চেন্স, যে প্রশ্নগুলো দেওয়া আছে আগে আমরা প্রশ্নগুলো পড়ব। আসেন কোয়েশ্চেনগুলো দেখি, কি বলা হয়েছে, এক্সপ্লেইন দ্য টার্ম এনভায়রনমেন্টাল রেফিউজি। এনভায়রনমেন্টাল রেফিউজি টার্মটাকে এক্সপ্লেইন করতে বলছে, তার মানে আগেই বুঝতেছি এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ, রেফিউজি মানে কি শরণার্থী, তাহলে এনভায়রনমেন্টাল রেফিউজি মানে কি পরিবেশগত শরণার্থী, তার মানে পরিবেশগত শরণার্থীদের নিয়ে আমাদের এই প্যাসেজে কোনো কথা আছে, তার মানে প্যাসেজে প্রথম প্রশ্নটা পড়ে আমি বুঝতেছি প্যাসেজের মধ্যে পরিবেশ নিয়ে কোনো আলাপ আলোচনা আছে, তাহলে এই প্রশ্নের কিওয়ার্ডটা কি, এনভায়রনমেন্টাল রেফিউজি, দাগিয়ে ফেলছি। পরের প্রশ্ন দেখি, হাউ ডাজ ফরেস্টেশন কন্ট্রিবিউট ইন ডিক্রিজিং দ্য গ্লোবাল ওয়ার্মিং। ফরেস্টেশন কিভাবে গ্লোবাল ওয়ার্মিং ডিক্রিজ করার ক্ষেত্রে কন্ট্রিবিউট করে, অর্থাৎ বনায়ন বা বৃক্ষরোপণ কিভাবে আমাদের কি করে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাহায্য করে। তাহলে বুঝতেছি আমাদের প্যাসেজে কি বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে পরিবেশ নিয়ে কথা, এনভায়রনমেন্টাল রিফিউজি, আবার বলতেছি কি এখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে, এবং এখানে অবশ্যই আমাদের ফরেস্টেশন গাছ বুনতে হবে এই সংক্রান্ত কোনো আলাপ আলোচনা আছে, বা বৃক্ষ নিধন করা যাবে না এই সংক্রান্ত কোনো কথাবার্তা আছে। আমরা কিন্তু প্রশ্ন পড়েই প্যাসেজের মধ্যে কি আছে ইনিশিয়াল ধারণা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ফরেস্টেশনের কন্ট্রিবিউশন, এটা হচ্ছে এই জায়গার কিওয়ার্ড আমাদের, তাহলে ফরেস্টেশনের কন্ট্রিবিউশন এই প্রশ্নের কিওয়ার্ড বা মূল শব্দ। এরপর আসি, হোয়াই ডু ম্যানি প্রফেশনালস ডিসঅ্যাগ্রি উইথ সাম স্কেপটিক্স। স্কেপটিক্স মানে কি সংশয়বাদী, তাই না, আর কিছু প্রফেশনাল মানে হচ্ছে কিছু বিশেষজ্ঞ, তাহলে কেন বেশ কিছু প্রফেশনালরা অনেক স্কেপটিকদের সাথে কি করে ডিসঅ্যাগ্রি করে, অর্থাৎ তার মানে বুঝতেছি এখানে কোনো সংশয়বাদীদের কোনো একটা কথা বলা আছে, এবং ওই সংশয়বাদীদের সাথে অনেক বিশেষজ্ঞরা কি করেন, তারা ডিসঅ্যাগ্রি করেন, অর্থাৎ তারা দ্বিমত পোষণ করেন। তার মানে এখানে কোনো একটা কথা নিয়ে কেউ কেউ আছে সংশয়বাদী বা আশঙ্কা করে তারা একটা কিছু, আবার অনেক প্রফেশনালরা আছে সেখান থেকে তারা কি করে, তারা এর সাথে দ্বিমত পোষণ করেন। কারণ তাহলে এখানে কোনো একটা কনসেপ্ট নিয়ে দুই ধরনের মতামত আমরা দেখব, প্যাসেজ পড়ার আগে ব্রেনে চলে গেছে। তাহলে এখানে স্কেপটিক এবং প্রফেশনালদের ডিসঅ্যাগ্রিমেন্টের কারণটা কি, তাহলে ডিসঅ্যাগ্রিমেন্টটা হচ্ছে আমাদের এখানে দ্বিমতটা হচ্ছে আমাদের এই প্রশ্নের কিওয়ার্ড। এরপরে কিওয়ার্ড দেখি, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ এমিটিং ডেট্রিমেন্টাল রেস। ক্ষতিকারক রশ্মিগুলার যদি বিকিরণ হয় তাহলে কি প্রভাব পড়ে, কনসিকুয়েন্সেস প্রভাব বা ইম্প্যাক্ট, তাহলে এই কনসিকুয়েন্সেস গুলা এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম। আসুন এখন গিভ এ সুইটেবল টাইটেল দেওয়ার জন্য তো আমার কোনো কিছু আন্ডারলাইন করতে হবে না। তাহলে চারটা প্রশ্নের মধ্যে এখানে আমরা চারটা কিওয়ার্ড পেয়েছি, এক হচ্ছে এনভায়রনমেন্টাল রিফিউজি, এক হচ্ছে ফরেস্টেশনের কন্ট্রিবিউশন, এটা হচ্ছে বি নাম্বার কোয়েশ্চেন, তিনে আছে হচ্ছে ডিসঅ্যাগ্রিমেন্ট, আর 4 নাম্বার আছে কনসিকুয়েন্স। কিসের কনসিকুয়েন্স, ডেট্রিমেন্টাল ক্ষতিকারক রশ্মির কনসিকুয়েন্স। তাহলে এইগুলাকে আমলে নিয়ে আমি কিওয়ার্ডগুলোকে এখানে লিখে ফেলবো প্যাসেজের ডানে বামে। আমার যেহেতু ডানে বামে জায়গা এখানে উপরে ও নিচে রাখছি, তাহলে আমি কি এনভায়রনমেন্টাল রিফিউজি সংক্ষেপে যতটুকু বুঝলেই হয় লিখে রাখলাম। এটা হচ্ছে আমার এ নাম্বার কোয়েশ্চেনের কিওয়ার্ড, এনভায়রনমেন্টাল রিফিউজি।
আমার বি নাম্বার প্রশ্নের কিওয়ার্ড কি? বি নাম্বার প্রশ্নের কিওয়ার্ড ছিল হচ্ছে, আমরা যদি একটু দেখি, বি নাম্বার প্রশ্নের মধ্যে আমাদের ছিল লেটস সে যে ডিসএগ্রিমেন্ট বোধ হয়, ডিসএগ্রিমেন্ট ছিল বা কন্ট্রিবিউশন ছিল, সরি ফরেস্টেশন। ফরেস্টেশনের কি ছিল? ফরেস্টেশনের কন্ট্রিবিউশন। তাহলে ফরেস্টেশনের আমি লিখে রাখি গুরুত্ব বা গুরুত্ব, বাংলা ইংরেজি মিশিয়ে লিখে রাখলাম। বি নাম্বার প্রশ্নে আমার এটা চেয়েছিল। আমার সি নাম্বারে কি চেয়েছে? সি নাম্বারে চেয়েছে হচ্ছে ডিসএগ্রিমেন্টের কারণ, দ্বিমত পোষণ, ডিসএগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্টের কারণ চেয়েছে আমার সি নাম্বার প্রশ্নে। আর ডি নাম্বার প্রশ্নে চেয়েছিল ক্ষতিকারক প্রভাব, রে, বিভিন্ন রশ্মির ইম্প্যাক্ট বা কনসিকুয়েন্স, ইম্প্যাক্ট, প্রভাব বা কনসিকুয়েন্স। এটা হচ্ছে আমার 4 নাম্বার প্রশ্নের কিওয়ার্ড। তাহলে 4টা কিওয়ার্ড আমি আমার প্যাসেজের ডানে বামে লিখে ফেলছি, এবং প্রশ্নগুলো পড়েই প্যাসেজ সংক্রান্ত একটা জেনেরিক আইডিয়া কিন্তু আমাদের চলে এসছে যে প্যাসেজে আমরা কি পেতে যাই, মানে কি পড়তে যাচ্ছি। পরিবেশ, এনভায়রনমেন্টাল রিফিউজিদের কথা থাকবে, এখানে ডেট্রিমেন্টাল ক্ষতিকারক রশ্মির প্রভাব থাকবে, এখানে ফরেস্টেশন বা বৃক্ষরোপণ নিয়ে কোনো কথাবার্তা অবশ্যই আছে, এবং এখানে দুই দল লোকের মাঝে কোনো দ্বিমত নিয়েও কোনো কথাবার্তা আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। নাও ইটস টাইম ফর আস, যেখানে কিনা আমরা কি করব, এখন দেখেন, এখন আমরা কিন্তু চাইলে সরাসরি কোথায় চলে যেতে পারি, লেটস সে আমরা এখন রিয়েল প্রবলেমে যাওয়া। এখন আমরা প্যাসেজটা পড়া শুরু করব, এবং পড়া শুরু করার সময় যে লাইনগুলোকে আমাদের দূরবর্তী ভাবেও বললাম ওই যে এই 4টা কিওয়ার্ডের সাথে রিলেটেড মনে হয়, আমরা সেগুলোকে আন্ডারলাইন করব। পড়ি, ক্লাইমেট চেঞ্জ মে প্রডিউস হান্ড্রেডস অফ মিলিয়নস অফ এনভায়রনমেন্টাল রিফিউজিস। ক্লাইমেট চেঞ্জ ক্যান প্রডিউস হান্ড্রেডস অফ কি মিলিয়নস অফ এনভায়রনমেন্টাল রিফিউজিস, অর্থাৎ কি জলবায়ু পরিবর্তনের ফলে শত শত বা হাজার হাজার লক্ষ লক্ষ কি হইতে পারে, পরিবেশগত শরণার্থী তৈরি হতে পারে। তাহলে এনভায়রনমেন্টাল রিফিউজি টার্মটাকে প্রথম আমরা এই লাইনে পাইলাম, তাই না? তাহলে এটাকে আমি আপাতত একটু হালকা হালকা দাগ দিয়ে রাখি। এনভায়রনমেন্টাল রিফিউজি কয় নাম্বার প্রশ্নের কিওয়ার্ড ছিল? এ নাম্বার। এ নাম্বার প্রশ্নটার উত্তর হয়তো এই লাইনে থাকতে পারে, হুইচ ইজ অ্যান এনভায়রনমেন্টাল জাস্টিস কনসার্ন। এটা একটা পরিবেশগত ন্যায় বিচার সংক্রান্ত একটা কি কনসার্ন আমাদের। Those refugees may be displaced by rising tides, তারা কি storm damage and changes in agricultural production। এই রিফিউজি, এই শরণার্থীরা কোথা থেকে আসতে পারে? এরা হয়তো হইতে পারে বিভিন্ন ধরনের ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বা হচ্ছে আপনার কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, এই কারণে কিন্তু এই রিফিউজি বা এই শরণার্থীরা কিন্তু কি হতে পারে, তৈরি হতে পারে। তার মানে এখানেও কিন্তু আমাদের এই ক্লাইমেট রিফিউজিদের নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তার মানে এ নাম্বারের উত্তরটা এই লাইনেও লুকিয়ে থাকতে পারে, আমরা তো এখনো শিওর না। পরেও কি আছে? রেসিডেন্টস অফ লো লাইং ইনল্যান্ডস, রেসিডেন্টস অফ লো লাইং ইনল্যান্ডস অর্থাৎ নিম্ন অঞ্চলের যারা বসবাসকারী আছে, অ্যান্ড লো ফ্লাড প্রোন কান্ট্রিজ, এবং বন্যা ঝুঁকিতে থাকা যে বিভিন্ন দেশগুলো আছে সেই দেশের লোকেরা মে বি ডিসলোকেটেড, তারা কিন্তু কি হতে পারে, তারা বাস্তুচ্যুত হতে পারে। অ্যাজ সি লেভেলস রাইজ অ্যান্ড রিভার ফ্লাডস বিকাম হার্ডার টু কন্ট্রোল, এবং যেহেতু কি হয়, যে নদীর মধ্যে থেকে যে কি বন্যা আসে, বন্যা নিয়ন্ত্রণটা কঠিন হয়ে যেতে পারে এই কারণে, অনেকগুলা কারণে, তাই না? বন্যা যদি হয় এবং তারা কি হতে পারে, বন্যা কন্ট্রোল করা কঠিন হয়ে যেতে পারে, তাই তো? তাহলে দেখেন, আমরা এই যে ডিসলোকেটেড এই কথাগুলো বললাম, তাহলে আমরা বুঝতে পারতেছি হয়তো আমাদের এ নাম্বার প্রশ্নের উত্তর মোটামুটি আমরা বুঝতেছি এই প্রথম 2 লাইন বা 3 লাইনের মধ্যে হয়তো আছে। এখান থেকে আমাদের গোছাতে হবে। প্রথম লাইনে টার্মটার কথা বলা হয়েছে, কিন্তু উত্তরটা বুঝতে পারছি কোথায় আছে, আমাদের দ্বিতীয় এবং তৃতীয় লাইনটা মিলে আমরা এইখানে একবারে চালিয়ে দিতে পারি যে এ নাম্বার প্রশ্নের উত্তরটা হয়তো আমরা এখান থেকে পিক করব পরবর্তী সময়ে, ঠিক আছে? এরপর আমরা দেখি সাম স্কেপটিক্স, এই শব্দটা যখন পড়বো তখনই তো ব্রেনে হিট করবে। এই শব্দটা আমরা প্রশ্নেও পড়েছি, দ্বিমতের প্রশ্ন যেটা ছিল 3 নাম্বার প্রশ্নে, ডিসএগ্রিমেন্টের মধ্যে পড়ছিলাম স্কেপটিক, কিছু সংশয়বাদীদের সাথে কেন অনেক প্রফেশনালরা কি করে, তারা দ্বিমত পোষণ করে। তাহলে দ্বিমত পোষণের ক্ষেত্রে এখানে থাকতে পারে সাম স্কেপটিক্স, বুঝতেই পারতেছি এখানে আমাদের কি এই 2 সি নাম্বার প্রশ্ন উত্তর থাকতে পারে। তাহলে সাম স্কেপটিক্স ডিসপিউট ওয়েদার দ্য চেঞ্জেস, ডিসপিউট মানে কি, তারা তর্ক করে, তারা বিরোধিতা করে। কিসের বিরোধিতা করে? whether the changes are entirely man-made, but the vast majority of experts, এই যে এক্সপার্টসদেরকেই প্রফেশনাল বলে প্রশ্ন উল্লেখ করা হয়েছে, believe that one of the major causes of climate change is the burning of fossil fuels, which is a primary energy source for modern societies। তাহলে কেন? তাহলে বুঝতেই পারছি, দেখেন কিছু সংশয়বাদীরা বিরোধিতা করে, কি নিয়ে বিরোধিতা করে, যে whether the changes are entirely man-made, অর্থাৎ এই পরিবর্তনগুলো কি সম্পূর্ণভাবেই মানুষ্য সৃষ্ট,
বাট দ্য ভ্যাস্ট মেজরিটি অফ এক্সপার্টস বিলিভ দ্যাট, তারা কিছু সংশয়বাদীরা এটা বলে যে আসলে সব পরিবর্তন কি আর মানুষের কারণে হয় নাকি, সংশয়বাদীরা এই কথা বলে। বাট মানে কিন্তু, বাট যেহেতু আছে তার মানে এখানকার আর্গুমেন্টটা হচ্ছে একটা কন্ট্রাস্টিং আর্গুমেন্ট, একটা ডিফারেন্ট আর্গুমেন্ট। বাট দ্য ভ্যাস্ট মেজরিটি অফ এক্সপার্টস বিলিভ, যে অনেক সংখ্যক বিশেষজ্ঞরা এটা বিশ্বাস করে যে ওয়ান অফ দ্য মেজর কজেস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের অন্যতম প্রধান কারণ ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কি করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা, হুইচ আর দ্য প্রাইমারি এনার্জি সোর্স ফর মডার্ন সোসাইটিস, আধুনিক সমাজ ব্যবস্থার শক্তির মূল উৎস যেগুলা, সেগুলো কি ফসিল ফুয়েল, এবং এই ফসিল ফুয়েল বার্নিংটাই মূল কারণ। তাহলে এটা কি মানুষের জন্যই তো, তাহলে মনুষ্য সৃষ্টই হলো না, মনুষ্য সৃষ্টি কিন্তু হলো। তাহলে এইখানে হচ্ছে দুইজন আর্গুমেন্ট করে, তাহলে আমরা বুঝতেছি সি নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা হয়তো এখানে আমরা পাবো। দ্য রেজাল্টিং গ্যাসেস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ফ্লুরোকার্বনস অ্যান্ড নাইট্রাস অক্সাইড অ্যামাং আদার্স আর রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার, এই বাকি এই ফসিল ফুয়েল পুড়লে যে গ্যাসগুলো আসে, এই গ্যাসগুলো কি হয়, পরিবেশে এক্সপোজড হয়ে যায়, পরিবেশে চলে যায়। দেয়ার, এবং সেখানে দিস গ্যাসেস কম্বাইন উইথ ওয়াটার ভ্যাপার, এই গ্যাসগুলা জলীয় বাষ্পের সাথে একত্রিত হয়, অ্যান্ড প্রিভেন্ট দ্য সানস ইনফ্র্যাক্টেড রেইস, এবং সূর্যের কি রশ্মিগুলাকে সে প্রিভেন্ট করে, বাধা দেয়, কিসে বাধা দেয়, ফ্রম রেডিয়েটিং ব্যাক ইনটু স্পেস, এবং এটাকে পুনরায় সূর্য থেকে রশ্মি আসলো, সেই অতিবেগুনি রশ্মিগুলা বা ক্ষতিকর রশ্মিগুলা, এই রশ্মিগুলাকে পুনরায় ফেরত যেতে বাধা দেয়, তাই না, একটা শিল্ডের মতো তারা কাজ করে। তাহলে দেখেন আমরা এই যে বলছিলাম এই যে রেইজের ইম্প্যাক্ট কি, তাহলে প্রথম লাইন আমরা বললাম না, কিন্তু এখানে বুঝতে পারতেছি হয়তো ডি নাম্বার প্রশ্নের উত্তরটা আমাদের এখানে থাকতে পারে, এখানে হয়তো শুরু হতে পারে। দ্য ট্র্যাপড সোলার রেডিয়েশন কন্ট্রিবিউটস টু ইনক্রিজড এয়ার টেম্পারেচার, এর ফলে কি হয়, এই ট্র্যাপড সোলার রেডিয়েশন, এই যে এত গ্যাস, আমাদের বি নাম্বার প্রশ্নে কি ছিল, ফরেস্টেশন না, আচ্ছা তাহলে এই রেইজগুলার কনসিকুয়েন্স কি, প্রথমে দেখলাম এই রেইজগুলা কি করে, এই রেসগুলার তাহলে কনসিকুয়েন্স বা ইম্প্যাক্ট গুলা পাওয়া শুরু করছি, ডি নাম্বার প্রশ্ন উত্তর পাওয়া শুরু করছি। দিস ট্র্যাপড সোলার রেডিয়েশন কন্ট্রিবিউটস টু ইনক্রিজড এয়ার টেম্পারেচার, বায়ুর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। ইন দিস ওয়ে গ্যাসেস ফাংশন অ্যাজ মাচ অ্যাজ ডু দ্য গ্লাস প্যানেলস অফ গ্রিন হাউস, এর মাধ্যমে গ্যাসগুলা কি করতেছে, ওই গ্রিন হাউসের গ্লাস প্যানেলের মতো কিন্তু তারা আচরণ করা শুরু করে দিছে। তার মানে ওই রেইজের ইম্প্যাক্ট কিন্তু আমরা পেয়ে গেছি, সামগ্রিকভাবে আমাদের তাপমাত্রা কি করতেছে, সে বাড়িয়ে দিচ্ছে। নিউলি রিলিজড গ্যাসেস উইল রিমেইন ইন দ্য অ্যাটমসফিয়ার ফর 30 to 100 ইয়ার্স, নতুন করে কোনো নিঃসরিত যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো 30 থেকে 100 বছর কই থাকে, পরিবেশে বিদ্যমান থাকে, এটা তো প্রভাবের মধ্যে আছে। Since the greenhouse gas emissions continue to rise, the build-up in the atmosphere is expected to increase over time. তার মানে পরিবেশে কি গ্যাসের এই যে পরিমাণটা ধীরে ধীরে বাড়বে, এবং আমাদের ইনক্রিজ টেম্পারেচারটা কি হবে, টেম্পারেচারটাও কিন্তু আমাদের ক্রমান্বয়ে কি বাড়তে থাকবে। ওকে, তাহলে আমরা রেইসের ইম্প্যাক্ট পাওয়া শুরু হয়ে গেছে। এরপর আমার মনে হয় না অন্য কোনো কিছু, অটোমোবাইল এক্সস্ট অ্যালং উইথ ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড এগ্রিকালচারাল অপারেশন প্রডিউস মোস্ট অফ দ্য গ্যাসেস দ্যাট লিড টু ক্লাইমেট চেঞ্জ, এটা আমার মনে হয় এই লাইন কিন্তু আমাদের কোনো দরকার নেই, এটা আমি আন্ডারলাইন করবো না, এবং প্রশ্নের জন্য আমি এটাকে বিবেচনাতেও নিব না। প্যাসেজ যত বড় আমাদের স্কিমিং করা, আমরা মূল গুরুত্বপূর্ণ লাইনগুলা তত বেশি কি পাবো, কম পাবো, স্কিপ বেশি করতে পারবো। ঠিক আছে, ডিফরেস্টেশন, এই যে দেখেন বৃক্ষ নিধন, ডিফরেস্টেশন মানেই তো কি, সেই তো বনায়নের সাথে সম্পর্কযুক্ত। তারপর ডিফরেস্টেশন যখন পেলাম, তার আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তরটা সে এখানে কোনো না কোনো ভাবে লুকায়িত আছে। আমরা যদি বলি বি নাম্বার প্রশ্ন, আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তরটা তাহলে ডিফরেস্টেশনের এই লাস্ট লাইনে আমরা পাবো। কি বলা হয়েছে, ডিফরেস্টেশন অলসো কন্ট্রিবিউটস টু দ্য ওয়ার্মিং বিকজ দেয়ার আর ফিউয়ার ট্রিজ অ্যান্ড আদার প্ল্যান্ট লাইফ টু অ্যাবজর্ব অন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ যখন আমরা বৃক্ষ নিধন করি এটা কেন খারাপ হয়, কারণ তখন অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেওয়ার মতো কি থাকে না, গাছপালা বা অন্যান্য উদ্ভিদ থাকতেছে না। এই কারণেই তো তাহলে ফরেস্টেশন আমাদের দরকার, কারণ যখন আমরা ফরেস্টেশন করব তখন অধিক মাত্রায় ট্রিজ থাকবে, প্ল্যান্টস থাকবে, যারা কি না অ্যাটমসফিয়ারে এই কার্বন ডাইঅক্সাইডটাকে কি করবে, অ্যাবজর্ব করে নিবে, যার ফলে অ্যাটমসফিয়ারে কি ওই গ্রিন হাউস গ্যাসের মতো গ্যাসগুলা সঞ্চিত হয়ে আমার টেম্পারেচার বাড়িয়ে দিবে না। গ্যাস যদি সঞ্চয় না হয় ক্ষতিকর রেগুলা পুনরায় ফেরত যাইতে পারবে, পৃথিবী ওয়ার্ম কম হবে, বোঝাই তো যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখেন এই আউটলাইন করে প্রসেস করে শুরুতেই কিন্তু অ্যান্সারকে আমরা কি করে ফেলছি, আমরা আউটলাইন করে ফেলছি। কোথাও একটা প্রশ্নের উত্তর পাইলেই ফট করে গিয়ে আপনারা ওখানে গিয়ে কিন্তু অ্যান্সার লেখা শুরু করবেন না,
এইটা কিন্তু বোকামি, এটা কিন্তু করা যাবে না, আগে আপনি গো থ্রু করবেন। এই যে তাহলে দেখেন আমরা শুরু থেকে স্টেপ বাই স্টেপ এসে অ্যান্সার গুলাকে কিন্তু এখন আমরা সাজিয়ে ফেলেছি। নাও ইটস আওয়ার টাস্ক, যেটুকু দেখে দেখে এখন আপনি কি করবেন, অ্যান্সার গুলাকে আপনি আসলে করবেন। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন প্রসেস, নাথিং এলস। এইটাকে নিয়ে এখন আপনি সাজাবেন। সো আমরা এটাকে এখন এই দাগাদাগি যা করছি এখন এটা আমরা মুছে দিই, বুঝতেই পারতেছি আমরা। তাহলে আমাদের শেষ লাইন বরাবর আমাদের কি আছে, আমাদের শেষ লাইন বরাবর আমাদের বি নাম্বার প্রশ্নের উত্তর আছে, আমাদের এই মাঝামাঝিতে আমাদের কি আছে, ডি নাম্বার প্রশ্নের উত্তর আছে, আর ই নাম্বার প্রশ্নের টাইটেল তো আমরা আমাদের নিজেদের মতো করেই দিব। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন তো, সবাই তো ঘুমিয়ে গেছেন, একটু কমেন্ট করেন বুঝতে পারছেন কিনা। রিটেনে প্রবলেম সবারই আছে, কিন্তু প্রবলেম সলভ করার মতো আগ্রহ অধিকাংশ প্রার্থীর কিন্তু নেই। এটা খুব দুঃখজনক হলেও কিন্তু ঘটনাটা সত্য। ঠিক আছে, একটু আগে বলেন, ঠিক আছে একটু জানান তো। সজীব মন্ডল, আরো আগে পেলে উপকার হবে। আরো আগে পাওয়ার কিছু নাই, ইটস নেভার টু লেট। ঠিক আছে, আগামী 1 মাসে দেখেন, 1 মাসে আমরা রিটেনে কি লেভেলের মানে পরিবর্তন আনতে পারি, ইউ উইল সি ইয়োরসেলফ। হ্যাঁ, রিটেনে বেসিক টু অ্যাডভান্স মডিউলে এবং ম্যাথের ক্ষেত্রেও একদম আমরা গেম চেঞ্জার এই কারণেই ভাই। হ্যাঁ, আমি সোফার যা যা বলেছি, আমার ওই যে বললাম, আমি কিন্তু ভাই কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাসী। যারা যারা যে কয়জনই আছেন, প্লিজ লেট মি নো আপনি কি বুঝতে পেরেছেন কিনা, সোফার যা যা বলেছি ওভারঅল অ্যাপ্রোচ ক্লিয়ার কিনা। এখন শুধু খাতার মধ্যে কনভার্সনটা আমাদের বাকি। ঠিক আছে, খাতার কনভার্সনটা আমাদের বাকি, খাতায় আমরা কনভার্সন করব। ওকে, আসেন তাহলে আমরা যাই। এখন আমরা দেখি, প্রশ্ন আমরা দেখেছিলাম, এখন আমরা ধীরে ধীরে উত্তর করা শুরু করব। এই যে যখন ধরেন এখন আমি উত্তর করতেছি, এক্সপ্লেইন দ্য টার্ম এনভায়রনমেন্টাল রিফিউজি। এনভায়রনমেন্টাল রিফিউজি টার্মটাকে আপনি এক্সপ্লেইন করেন। তাহলে আমি যদি এখানে দেখি, মূল প্যাসেজের মধ্যে এনভায়রনমেন্টাল রিফিউজি কই ছিল, মূলত 3 লাইনে ছিল, টার্মটা ছিল এখানে, আর ব্যাখ্যা করেছিল কি এরা কারা, দোজ রিফিউজিস, এরা কারা, মেবি ডিসপ্লেসড, এরা হচ্ছে সেই লোক যে লোকেরা ডিসপ্লেসড হয়েছে কিসের কারণে, বাই রাইজিং টাইডস, স্টর্ম ড্যামেজ অ্যান্ড চেঞ্জেস ইন এগ্রিকালচারাল প্রোডাকশন। এখন দেখেন আমি যখন কারণ লিখবো, এনভায়রনমেন্টাল রিফিউজিস এরা কারা, দে আর দ্য পিপল, এরা হচ্ছে সেই লোকেরা যারা কিনা দে কি হু মাইট হ্যাভ বিন ডিসপ্লেসড, যারা কিনা হয়তো বাস্তুচ্যুত হয়েছে কিসের কারণে, ডিউ টু বা ফর দ্য ফলোয়িং রিজনস বলে, এই রাইজিং টাইড বা স্টর্ম ড্যামেজ, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তো আমি বলবো না, আমি বলবো বাই কি, বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ন্যাচারাল ডিজাস্টার্স। কারণ এগুলো কি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। তো আপনার এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস লেখার দরকার নাই, তো আপনি লিখে দেন প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ মানে কি, ন্যাচারাল ডিজাস্টার অথবা এনভায়রনমেন্টাল ডিজাস্টার। তাহলে এই তো শব্দ আমার কি হয়ে যাচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে। এখানে তো আমার সিনোনিম করার কোনো প্রয়োজন নাই, এখানে আমাদের কি নাই, সিনোনিম করার কোনো প্রয়োজন নাই। আপনারা বুঝতে পারছেন কি না? ঠিক আছে, প্লিজ মানে লেট মি নো। হ্যাঁ, তাহলে যদি আমি আলটিমেটলি আনসার করার চেষ্টা করি, দেখেন তাহলে এনভায়রনমেন্টাল রিফিউজি কারা, একই ফরম্যাটে হলে এটা দেখানোটা ইজি। এনভায়রনমেন্টাল রিফিউজি কারা, যে সকল লোকেরা কি হয়, ডিসপ্লেস হয় কিসের মাধ্যমে, তারা লোকেরা কি হচ্ছে, যে লোকেরা ডিসপ্লেস হয়েছে, ডিসপ্লেসড পারসন। কোথা থেকে ডিসপ্লেসড হয়েছে, ফ্রম দেন কি হোমস বা তাদের নেটিভ প্লেস থেকে তারা ডিসপ্লেসড হয়েছে কিসের কারণে, বাই কি, বাই হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার্স, মানে বিভিন্ন ধরনের কি প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বা হ্যাজার্ড বলতে পারে, ন্যাচারাল হ্যাজার্ডস, ন্যাচারাল ডিজাস্টার্স। ঠিক আছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে। অথবা কি হতে পারে, এগ্রিকালচারাল প্রোডাকশন বাই ন্যাচারাল ডিজাস্টার, অথবা এগ্রিকালচারাল প্রোডাকশনের কি ডিক্রিজ হওয়ার কারণে, কৃষির তাদের যে উৎপাদন যে পরিবর্তন, উৎপাদন বাড়লে তো আর কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না ভাই, তাই না? তার মানে কোথাও কারো যদি ভূমিরূপ জিওমরফোলজি চেঞ্জ হয়ে যায় তাহলে হইতে পারে। এইটাকে চাইলে কারণে আনবো, এগ্রিকালচার প্রোডাকশনকে আনবো। আর একটা জিনিস, এরা আসলে কারা এই রিফিউজিটা হয়, এরা মূলত কোথাকার ডিসপ্লেসড রেসিডেন্ট। দেখেন ডিসপ্লেসড রেসিডেন্টস, আমরা এইটার সাথে এটাকে অ্যাড করে দিতে পারি যে বাস্তুচ্যুত বসবাসকারী, কোথাকার, অফ লো লাইং ইনল্যান্ডস। লো লাইং ইনল্যান্ড লেখার দরকার নাই, আমরা বলি লো লাইং ল্যান্ডস, দ্য ডিসপ্লেসড রেসিডেন্টস অথবা দ্য রেসিডেন্টস অফ সাম লো লাইং ল্যান্ডস হু আর ডিসপ্লেসড, যারা কিনা বাস্তুচ্যুত হয়েছে বাই ন্যাচারাল ডিজাস্টার্স অ্যান্ড চেঞ্জ ইন এগ্রিকালচারাল প্রোডাকশন, অথবা বলতে পারি চেঞ্জ ইন কি দেয়ার এগ্রিকালচারাল রেজাল্ট। হ্যাঁ, বিভিন্নভাবে বলতে পারি। কেন হয়েছে, এরা কোথাকার, কোন দেশের, বিভিন্ন ফ্লাড প্রোন কান্ট্রি, বন্যা পীড়িত দেশের। এবং দেখেন সি লেভেল রাইজ, রিভার ফ্লাডস, এগুলার কারণে। এই ঘোড়ার ডিম তো অলরেডি এখানে বলা আছেই, এক কথাকে আমরা একাধিকবার মেনশন করব না। তাহলে যতটুকু আমরা বুঝলাম এটুকুকে এখন আমরা সহজ ভাষায়, নিজের ভাষায় যদি আমরা সামারাইজ করতে চাই, তাহলে যদি আমরা বলতে চাই এনভায়রনমেন্টাল রেফিউজি কারা, আমরা কি বলতে পারি,
আমরা নিজেদের মধ্যে করতে পারি যে এনভায়রনমেন্টাল রিফিউজিস কি লিখতে পারি, লেটস সে এনভায়রনমেন্টাল রিফিউজিস আর পিপল তারা হচ্ছে সেই লোকেরা, আর পিপল হু আর, একটু আগে বললাম হু মানে যারা, হু এবং হোম কখন কোনটা ব্যবহার করতে হয় এটা নিয়েও কিন্তু গেম চেঞ্জারে আমরা প্রথম ভিডিওটা আপলোড করেছি। আপনারা আমাদের ফেসবুক পেজেও যেমন পাবেন, এছাড়া আপনারা যদি ইউটিউবে আমাদের গেম চেঞ্জারের চ্যানেলে চলে যান দেখবেন প্রথমে হু এবং হোম কখন কোনটা ব্যবহার করতে হয়, প্রিলির জন্য ভয়াবহ গুরুত্বপূর্ণ কন্টেন্ট, এটা কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিও হিসেবে ওখানে আপলোড করে রেখেছি, এটা দেখে নেবেন আপনারা, ঠিক আছে। তাহলে এনভায়রনমেন্টাল রিফিউজিস আর পিপল হু আর কি, আমরা যদি বলি হু আর ওই ডিসপ্লেস না লেখে তারা কি হয়, তারা তো বাধ্য হয়, তাই না? তাহলে হু আর ফোর্সড, যারা কিনা বাধ্য হয়, হু আর ফোর্সড টু লিভ, এক জায়গাতে বাস্তুচ্যুত হওয়া মানে কি, সে যেখানে আছে সেখান থেকে সরে যাইতে বাধ্য হওয়া, হু আর ফোর্সড টু লিভ দেয়ার নেটিভ রিজিয়ন বলতে পারি, বা বলতে পারি হোম, হু আর ফোর্সড টু লিভ দেয়ার হোম বা দেয়ার রেসিডেন্টস, যে কোনো ভাবে লিখতে পারেন, হু আর ফোর্সড টু লিভ দেয়ার নেটিভ হোমস, আমরা এটি বলতে পারি তাদের নিজস্ব যে বাড়ি, হ্যাঁ, নেটিভ হোমস, হ্যাঁ, বা নেটিভ রিজিয়ন বলতে পারি, হ্যাঁ, নেটিভ হ্যাবিটেট বলতে পারি, বিভিন্ন কিছু বলা যায়। হু আর ইউজ টু লিভ দেয়ার নেটিভ হোম বা নেটিভ প্লেস, হু আর ইউজ টু ফোর্স দেয়ার নেটিভ প্লেস, কেন? ডিউ টু, আমরা বলি ডিউ টু ডিফারেন্ট বা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড বা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কি ন্যাচারাল ডিজাস্টার্স সংজ্ঞায়িত করলাম, ডিজাস্টার্স। এবং ওখানে আমরা সাধারণত বলা হয়েছে কি, সাধারণত যে সকল দেশগুলো নিম্নভূমির যে দেশগুলোতে ফ্লাড হয় সেই দেশের লোকেরা একটু বেশি ভালনারেবল। তাহলে আমরা একটা লাইন মানে অ্যাড করে দেই, ন্যাচারালি বা জেনারেলি বা মোস্ট ফ্রিকোয়েন্টলি, বিভিন্ন কথা লিখতে পারেন যা খুশি তা, জেনারেলি দ্য পিপল ফ্রম, লিখতে পারি পিপল ফ্রম low-lying flood-prone countries, অথবা লিখতে পারি ফ্লাড বা low-lying disaster-prone, লিখি একদম low-lying disaster-prone বা natural hazard-prone countries, generally people from low-lying disaster-prone countries are the main victims, তারাই মূলত কি আর দ্য মেইন ভিকটিমস, তারাই মূলত মূল ভিকটিম হয় অ্যাজ ক্লাইমেট রিফিউজিস সংক্ষেপে লিখে ফেললেন। তাহলে দুটো লাইনের মধ্যে লিখলাম, এইভাবেই লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না, চাইলে আপনি এইটাকে পয়েন্ট আকারে অবজেক্টিভ ফরম্যাটেও লিখতে পারেন। আজকে তো আমি ডেমো দেখাচ্ছি, একটা ডেমো ক্লাসে তো সামগ্রিকভাবে সবকিছু আপনাদের দেখানো সম্ভব না, ঠিক আছে। আপনারা যারা আমাদের সাথে আমাদের এই গেম চেঞ্জার কোর্সে আসবেন তখন দেখবেন আমরা একাধিক কন্টেন্ট দেখাচ্ছি, বিভিন্ন টাইপের যত টপিকের আমাদের কি আসে, এই ধরনের প্যাসেজ আমাদের যত ধরনের আসতে পারে সকল ধরনের প্রশ্নগুলোকে কিন্তু আমরা এইভাবে করে উপস্থাপন করতে পারি। আমি মূলত একটা প্রশ্নের উত্তরকে বিভিন্ন মডিউলে আমি দেখাবো এবং অ্যান্সারগুলোতে আমি দেখাবো। তো এইটা ওয়ান কাইন্ড অফ অ্যান্সার হতে পারে। আপনার মনে হচ্ছে না আপনি এভাবে দিবেন না, কোনো সমস্যা নাই, তাহলে আপনি কি লিখে দিতে পারেন, আপনি লিখেন কি দ্য টার্ম এনভায়রনমেন্টাল রিফিউজি, আপনি এভাবে লিখতে পারেন দ্য টার্ম এনভায়রনমেন্টাল রিফিউজি, আমরা যে ক্লাসগুলো করব, আমরা যে কন্টেন্ট দেবো সেই কন্টেন্টের আমরা মডেল অ্যান্সারগুলো কিন্তু পিডিএফ আকারে আমরা সরবরাহ করব এবং এক একটা কোয়েশ্চেনের আমরা মোটামুটি মাল্টিপল মিনিমাম 2 টাইপের অ্যান্সারকে কিন্তু আমরা ধরেন আমরা রিডিং কম্প্রিহেনশন নিয়ে আমরা 4টা বা 5টা ক্লাস রাখবো, ওই 3টা 4টা বা 5টা ক্লাসের মধ্যে আমরা যখন 5টা সলিউশন করব প্রত্যেকটা আমরা মিনিমাম ডেমো, প্রত্যেকটা প্রশ্নের ডেমো 2টা বা 3টা করে ভ্যারিয়েন্ট আমরা রাখবো, যাতে করে আপনি গেস করতে পারেন। একদম স্বতঃসিদ্ধ কোনো উত্তর এখানে নেই, বিভিন্ন ধরনের উত্তর এখানে আসতে পারে, ঠিক আছে। আপনি চান এভাবে দ্য টার্ম এনভায়রনমেন্টাল রিফিউজি এনকম্পাসেস মানে কি, এটার ভিতরে আছে এনকম্পাসেস কি দ্য পিপল or describes the people, আপনি এনকম্পাসেস লিখতে চাচ্ছেন না, শব্দ কঠিন মনে হচ্ছে, লিখেন describes
দ্য পিপল উইথ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ নিচের বৈশিষ্ট্যগুলো যে লোকেদের মধ্যে আছে তারাই মূলত এনভায়রনমেন্টাল রিফিউজি। আপনি এখানে পয়েন্ট টাকাই লিখতে পারেন, এত সেন্টেন্স ফর্মেশনের দরকার নাই। আপনি লেখেন, এভাবে লিখেন, পিপল লিভিং, আপনি তো বৈশিষ্ট্য লিখতেছেন, পিপল লিভিং ইন লো লাইং কান্ট্রিজ, লো লাইং ন্যাচারাল ডিজাস্টার বা ন্যাচারাল ক্রাইসিস বা ন্যাচারাল হ্যাজার্ড প্রোন, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত বা ভালনারেবল লিখতে পারেন কান্ট্রিজ, এটা একটা বৈশিষ্ট্য। পিপল লিভিং ইন লো লাইং ন্যাচারাল ডিজাস্টার প্রোন কান্ট্রিজ, ঠিক আছে। এরপর আপনি কি দিতে পারেন, ভাই ক্লাসটা 5 মিনিট পর শুরু করবো, 40-এ শুরু করবো, হ্যাঁ শুরু করতেছি, আমি একটা ক্লাসে আছি লাইভ। আচ্ছা, তো তাহলে ন্যাচারাল ডিজাস্টার প্রোন কান্ট্রিজ, এরপর যদি আপনি দেন পিপল লিভিং ইন লো লাইং ন্যাচারাল ডিজাস্টার প্রোন কান্ট্রিজ, আবার এদের বৈশিষ্ট্য কি ছিল, কি পিপল who are forced to leave their original home, তাদের মূল যে বাড়ি, তাদের মূল যে জায়গা, their original place, হ্যাঁ তাদের অরিজিনাল রেসিডেন্স, তারা এটা কি ছাড়তে ফোর্স হচ্ছে, কারণটা কি। আবার তারা লেখেন ওভারঅল, লেখেন তাহলে কি লিখতে পারি, ওভারঅল কি ক্লাইমেট ভালনারেবল পিপল, ক্লাইমেট অথবা এনভায়রনমেন্ট ভালনারেবল পিপল। দেখেন তাহলে কি হচ্ছে, আপনি চাইলে, আমি আগেরটা যেমন আমরা সাবজেক্টিভ ভাবে উপস্থাপন করলাম, এখানে কিন্তু আবার অবজেক্টিভ ভাবে একটা উপস্থাপন করলাম, এভাবে নানান ভাবে কিন্তু উপস্থাপন কৌশল আছে। এই প্যাসেজটাই তো ভাই আর পরীক্ষায় আসবে না, আমি ওভারঅল স্ট্র্যাটেজিটা কিন্তু আগে ডেভেলপ করার চেষ্টা করে দিচ্ছি আপনাকে, সেই স্ট্র্যাটেজির সাপেক্ষে, ঠিক আছে, সেই স্ট্র্যাটেজির সাপেক্ষে ডিসপ্লেসডের জায়গায় কম্পেলড অবশ্যই লেখা, কেন লেখা যাবে না ভাই। আমি তো বললাম ভাই এগুলা প্রত্যেকটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্ট, শিল্পের কোনো সুনির্দিষ্ট মাধ্যম থাকে না, ফরম্যাট থাকে না। এটা বিভিন্ন 10 জন ব্যক্তি 10 ভাবে একটা কাজ করতে পারে, 10 জনেরটা অ্যাকসেপ্টেবল হতে পারে যদি তারা প্রাসঙ্গিক বা রেশনাল হয় বা যৌক্তিক লেখা লিখে। তাহলে একটা প্রশ্নের উত্তর লিখতে হলে সাবজেক্টিভ ফরম্যাটে যেমন আমরা লিখতে পারি, আমরা চাইলে কিন্তু অবজেক্টিভ ফরম্যাটেও লিখতে পারি। সো এই আইডিয়াটা জেনারেট করাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রিয়েল লাইফ আমি আগেই বললাম, শুরু থেকে আমি যে কৌশলগুলো দেখিয়েছি সেই কৌশলগুলো কিন্তু আপনি যখন অনুসরণ করবেন, যেমন আজকে তো ডেমো ক্লাস, পরশুদিন শুধু পরীক্ষা তাদের জন্য আনছি, তো এখানে একটার আর কতগুলো ডেমো দেখানো যায়, ইট টেক্স মানে অনেক টাইম লাগে, এবং এটা কিন্তু আপনারা অনেক সময় নিতে পারেন না। এই জন্যই যে বলে, মানে কি বলে, মানে নিজের খেয়ে বনের মোষ নাকি কখনো তাড়াতে হয় না। এখন বনে মোষ আনার জন্য আগে আসলে আমার কাছে খাবার আছে, এটাকে দেখাচ্ছি, বুঝতে পারছেন ব্যাপারটা, যে আপনাকে বুঝেন যে হোয়াট উই ক্যান ক্যাটার ইউ, হ্যাঁ আমরা আপনাকে কি ক্যাটার করতে পারি, কি দিয়ে আপনাকে আমরা আপ্যায়ন করতে পারবো। এইখানে ফেক কথাবার্তা বলে ম্যাজিক, কোনো ম্যাজিক নাই ভাই, সিম্পল স্ট্র্যাটেজি। আপনি যত বেশি স্ট্র্যাটেজিক এবং আপনি যত বেশি জানেন মানে কিভাবে স্ট্র্যাটেজি এক্সিকিউশন করা যাবে পরীক্ষার হলে সময়টা মাথায় নিয়ে, তত ভালো আপনি পারফর্ম করবেন, প্লেন অ্যান্ড সিম্পল অ্যাজ দ্যাট ভাই। হ্যাঁ, তো এখানে এরকম আরো বিভিন্নভাবে অ্যান্সার করা যাইতে পারে। সো যারা আসলে ক্লাসটা করতেছেন একটু আমাকে বলেন প্রশ্নের মূল কৌশল সম্পর্কে আপনাদের আইডিয়াটা হয়েছে কিনা, আগে আমাকে এটুকু বলেন, আপনারা আইডিয়া পেয়েছেন কিনা। কমেন্ট না করলে আমি পরবর্তী আরেকটা এনগেজিং কন্টেন্ট আমার মানে ডেলিভার করবো আপনাদের সাথে, ওইটা কিন্তু করবো না। যে কয়জনই আসেন আপনারা কি একটু বলেন তো, কমেন্ট করে জানান তো কি অবস্থা, কথা বুঝতে পেরেছেন কিনা, কি বোঝানোর চেষ্টা করেছি। বেসিক আপনাদের যে মানে প্রিন্সিপাল বা বেসিক স্ট্র্যাটেজিটা কি হবে সেই সংক্রান্ত ধারণা কি হয়েছে কিনা বলেন। কমেন্ট না পেলে সামনেও আগাবো না, শেষও করাবো না, হ্যাঁ একটু বলেন। খুব কষ্ট হয়েছে নাকি ভাই ইয়েস স্যার ওয়ার্ড দুটা লিখতে, আমি তো ইয়েস শুনতে চাই, আমি চাইলে নো বলেন, কোনো ইস্যু নাই। হ্যাঁ, বি ফ্র্যাঙ্ক, আপনি যত বেশি আপনি মানে বি অনেস্ট, হ্যাঁ অ্যাকচুয়ালি আপনি যদি বুঝতে পারেন, কারণ আমরা কি বলছি ভাই পরশুদিন পরীক্ষা দিবেন তাদেরকে টার্গেট করে আমরা এটা করতেছি। আপনার যদি মনে হয় না 1 ঘন্টার একটা সেশনে আপনি রিডিং কম্প্রেনশনের মতো এভারলাস্টিং একটা কন্টেন্টের মূল মাঝে যেটা আপনি ধরে ফেলছেন, তার মানে অল ইউ নিড ইজ প্র্যাকটিস, এবং আপনার একজন মেন্টর দরকার হু নোজ হোয়াট ইজ হি মানে হোয়াট হি ইজ টেলিং, ঠিক আছে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে এই লেভেলগুলো পার করে আসছে, অন্য কোনো কিছুই না। ইনিশিয়ালি সাহসী পান, বিস্তারিত জিনিস আমরা এগুলো আরো আপনাদেরকে আরো কমপ্লিমেন্ট করে আমরা দেখাবো। সো হোপফুলি রিডিং কম্প্রিহেনশন একটা বেসিক আইডিয়া আপনাদের হয়েছে। আগামীকাল আমরা একটা সিমিলার এইরকম টাইমে একটা সেশন নিয়ে আমি আপনাদের, বা কালকের সেশনটা যেহেতু পরশুদিন আপনাদের পরীক্ষা, কালকের সেশনটা হয়তো আমরা একটু বিকালে নেওয়ার চেষ্টা করব, যেহেতু পরশুদিন আপনাদের পরীক্ষা।
আর্গুমেন্ট রাইটিং এর বেসিক স্টাইলটা কি হবে, কিভাবে প্রেজেন্ট করবেন না করবেন, এই সংক্রান্ত একটা মানে ফ্রুটফুল ক্লাস হোপফুলি আমি আপনাদের সামনে ক্যাটার করব। এবং পরশু দিনের মধ্যেই কিন্তু আপনারা আমাদের রিডিং কম্প্রিহেনশন, সরি যেটা বলছিলাম যে আমাদের কি বলে, আমাদের যে ফোকাস রাইটিং এর যে বেসিক টু অ্যাডভান্স যে আমাদের কোর্সটা, এবং হচ্ছে আমাদের ম্যাথ অলরাউন্ডার যে কোর্সটা, সামগ্রিকভাবে আউটপুট আপনারা কিন্তু পরশুদিন পেয়ে যাবেন। এবং এই জার্নিতে যারা সিরিয়াস ক্যান্ডিডেটস, জানি সিরিয়াস ক্যান্ডিডেটস খুব অল্প সংখ্যকই হয়, তাদেরকে নিয়ে আসলে আমি জার্নিটা শুরু করব, ঠিক আছে? সো কালকে আপনার জন্য কন্টেন্ট থাকবে, আর্গুমেন্ট রাইটিং নিয়ে ক্লাস থাকবে, এরপর হয়তো আবার ম্যাথ নিয়ে আরও একটা ক্লাস নিব, আর ফোকাস রাইটিং এর কোনো একটা বেসিক ক্লাস হয়তো আপনাদেরকে এখানে ডেলিভার করতে পারি, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। কাইন্ডলি ক্লাসটা যদি আসলে ভালো লেগে থাকে, একটু যদি ভালো লাগে, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন ক্লাসটা, অথবা যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেই রেকমেন্ডেশনগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যারা ইউটিউবে দেখছেন এই ক্লাসটা, রেকর্ডটা দেখছেন বা ইউটিউবে আপলোড করা ভিডিওটা দেখছেন, গেম চেঞ্জারের আমাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজটাতে আপনি চেক করতে পারেন। আমাদের গেম চেঞ্জার ক্লাব নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে আমরা রেগুলার বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্যাটার করছি এবং সামনে করে যাব। এবং যারা আমাদের সাথে পেইড কোর্সগুলোতে আসবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমরা একটা ওয়েটিং গ্রুপ করছি, সেই ওয়েটিং গ্রুপটাতে আপনারা অ্যাড থাকতে পারেন। প্রত্যেকটা ব্যাচে আমি খুব লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টসদেরকে নিব এবং তাদেরকে নিয়ে আমি আসলে দৌড়াবো, ঠিক আছে, খুব অল্প সময়ের মধ্যে। এনিওয়ে, সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই, বিস্তারিত স্ট্র্যাটেজিতে এখানে গেলাম না, আমরা এগুলো আরও আলোচনা করব, কৌশল সংক্রান্ত বিষয়গুলো এবং এক্সিকিউশনটা আমরা একটু দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, আগামীকাল আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শেখ শাহির আহমেদ, গেম চেঞ্জারের পক্ষ থেকে সাইনিং অফ। আসসালামু আলাইকুম।